প্রথমে যে প্রশ্নটা বলেছে সেটা কি বলছে, নিম্নের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়। কি বলেছে, মূলধন জাতীয় ব্যয় নয়। তো অ্যাকচুয়ালি জানতে হবে যে মূলধন জাতীয় ব্যয় কি। মূলধন জাতীয় ব্যয়ের ফলে স্থায়ী সম্পদ অর্জন হয়। কি বলেছি, স্থায়ী সম্পদ অর্জনে যে ব্যয় হয় সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যেমন স্থায়ী সম্পদ ক্রয় বা অর্জন এমন কোন জিনিস যদি থাকে তাহলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। ওকে, তাহলে আমরা একটু দেখি তো। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কি স্থায়ী সম্পদ, দ্যাট মিন্স এটা মূলধন জাতীয় ব্যয়। ভূমি ক্রয় স্থায়ী সম্পদ, দ্যাট মিন্স মূলধন জাতীয় ব্যয়। কপিরাইট অর্জন ব্যয়, কপিরাইট কি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, দ্যাট মিন্স মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পত্তির কি বলেছে, অবচয় বলেছে। ভাইয়া অবচয় কি, অবচয় মানে কি সম্পদ ক্রয় বা অর্জন, উত্তর না, দ্যাট মিন্স এটা আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় নয়। অবচয় কি ভাইয়া, অবচয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কি ব্যয়, অবচয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মনে থাকবে। অবচয় একটি ব্যয় হিসাব, কোন ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। মোটর গাড়ি ক্রয়, মোটর বাড়ি কি, মোটর গাড়ি স্থায়ী সম্পদ, দ্যাট মিন্স উত্তর হবে না। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া, এই সবাই কি বুঝতে পেরেছি, একটু বলেন তো সবাই বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, এরপরে আসেন, বলেছে মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়। তাহলে ভাইয়া প্রশ্ন হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কি। আমি বারবার বলছি মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পদ অর্জন। কি বলেছি, স্থায়ী সম্পদ অর্জন বা ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, স্থায়ী সম্পদকে আপনি কোথায় দেখান, স্থায়ী সম্পদকে আমরা কোথায় দেখাই বলেন তো। স্থায়ী সম্পদকে আমরা দেখাই আর্থিক অবস্থার বিবরণীতে, তাই না। কোথায় দেখাই, আর্থিক অবস্থার বিবরণীতে, তাই না। আর্থিক অবস্থার বিবরণীতে, যেহেতু সম্পদ হিসাব, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখাবো বলেন তো, সম্পদ পাশে দেখাবো, তাই না। কোন পাশে, সম্পদ পাশে। কোন পাশে, সম্পদ পাশে, রাইট। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে দেখাবো, ক্রয় বিক্রয় না, লাভ ক্ষতিতে না। উদ্বৃত্ত পত্রে, উদ্বৃত্ত পত্র আর আর্থিক অবস্থার বিবরণীতে একই জিনিস, তাহলে উদ্বৃত্ত পত্রের দায় পাশে বলছে না, তাহলে উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে। উত্তর কি হবে, উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে। এবার দেখেন, মনে রাখেন, তাহলে আমরা কি দেখলাম, মূলধন জাতীয় ব্যয়কে আমরা কোথায় দেখাবো, উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে। কেন, কারণ মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে স্থায়ী সম্পদ। ক্লিয়ার। এখন যদি প্রশ্ন করে ভাইয়া মুনাফা জাতীয় ব্যয়কে কোথায় দেখাবো, কি প্রশ্ন করেছে, মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় ব্যয়কে আমরা কোথায় দেখাবো ভাইয়া, মনে রাখবেন মুনাফা জাতীয় ব্যয় মানে সকল ব্যয় হিসাব। কি বলেছি, সকল ব্যয় হিসাব। মুনাফা জাতীয় ব্যয় মানে কি, সকল ব্যয় হিসাবই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে ব্যয় হিসাবকে আমরা কোথায় দেখাই বলেন তো, ব্যয় হিসাবকে আমরা দেখাই হচ্ছে বিশদায় বিবরণীতে। কোথায়, বিশদায় বিবরণীতে, মনে থাকবে। তাহলে বলেন আমরা মুনাফা জাতীয় ব্যয়কে কোথায় দেখাবো, মুনাফা জাতীয় ব্যয়কে দেখাবো বিশদায় বিবরণীতে। আর মূলধন জাতীয় ব্যয়কে কোথায় দেখাবো, উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে। কেন, কারণ মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পদ। ক্লিয়ার সবাই, এই সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসি, দেখি নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। অনেকবার আসছে প্রশ্নটা, তো আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ অগ্রপ্রদত্ত ভাড়াও হয়, আবার এই প্রারম্ভিক খরচ বা প্রাথমিক খরচও হয়, তাই না। আর অবচয় কি, অবচয় মুনাফা জাতীয় ব্যয়। ঋণপত্রের উপরে বাট্টা, এটা হচ্ছে আমাদের কি ঋণপত্র, ঋণপত্রের বাট্টা মানে এটা হচ্ছে ঋণপত্রকে কমাই দিচ্ছে। অবলোপন, অবলোপন কি হিসাব, অবলোপন হচ্ছে ব্যয় হিসাব, তার মানে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা, উত্তর হবে এটা অথবা এটা, রাইট। আমরা জানি অগ্রিম ভাড়া বা অগ্রিম খরচ এবং প্রারম্ভিক খরচ বা প্রাথমিক খরচ, এটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। এখন প্রশ্নে যদি দুইটা থাকে তাহলে বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন আসছে, ঢাবি উত্তর নিয়েছে আপনার প্রাথমিক খরচকে। কোনটা, ঢাবি উত্তর নেয়, ঢাবিতে এটা আসে, ঢাবি উত্তর নেয় প্রাথমিক খরচ বা প্রারম্ভিক খরচ, মনে থাকবে। তো এটার আমরা উত্তর করব গ নম্বর, মনে থাকবে সবার। বলেন কোনটা উত্তর করব, গ নম্বর উত্তর করব। তাহলে প্রাথমিক খরচ বা প্রারম্ভিক খরচ গ নম্বরকে আমরা উত্তরে নেব। ক্লিয়ার, অগ্রিম ভাড়া নিব না। যন্ত্রপাতির সংযোজন একটি, যন্ত্রপাতির সংযোজন মানে বুঝেন ভাইয়া, যন্ত্রপাতি ধরেন আপনার এ নামে একটা যন্ত্রপাতি আছে, ঠিক আছে, আপনি আরো একটা যন্ত্রপাতি নিলেন বি নামে, ওই সেম যন্ত্রপাতি আরেকটা নিলেন, আরেকটা কিনলেন, অর্থাৎ আপনার ধরেন এ নামে একটা কি আছে, মোবাইল আছে, আপনি বি নামে আবার একটা মোবাইল কিনলেন, এটাকে বলা হয় সংযোজন করা, সংযোজন করা, ঠিক আছে, সংযোজন করা বলে। তাহলে যন্ত্রপাতি সংযোজন মানে বাংলা কথা মনে রাখবেন যন্ত্রপাতি ক্রয়। কি বলেছি, যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি সংযোজন মানে কি, যন্ত্রপাতি ক্রয়। তাহলে এই যন্ত্রপাতি ক্রয় মানে কি, স্থায়ী সম্পদ ক্রয়। তাহলে স্থায়ী সম্পদ যদি আপনি কিনেন তাহলে এটাকে কোথায় দেখাবো বলেন তো, এটা কি, এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ। আমরা পড়ছি না, স্থায়ী সম্পদ ক্রয় মানে মূলধন জাতীয় খরচ, মনে থাকবে, মনে থাকবে সবার। একটু বলি তো ভাইয়া, স্থায়ী সম্পদ ক্রয় মানে কি, মূলধন জাতীয় খরচ। ওকে, শেয়ার অধিহার একটি কি, শেয়ার অধিহার, শেয়ার অধিহার, শেয়ার অধিহার মানে কি, শেয়ার অধিহার মানে হচ্ছে
বেশি দামে শেয়ার বিক্রি করা, তাই না? একটা শেয়ারের দাম 10 টাকা, আপনি যদি 12 টাকায় বিক্রি করেন, তাহলে এই যে 2 টাকা যে এক্সট্রা দামে আপনি বিক্রি করছেন, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার হচ্ছে আমাদের কি? শেয়ার অধিহার হচ্ছে আমাদের একটা বেশি দাম পাচ্ছি, দ্যাট মিন্স এটি একটি আমাদের আয় বা প্রাপ্তি বলতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের একটি আয় বা প্রাপ্তি। এখন শেয়ার অধিহার কি আমরা বছরের মধ্যে বারবার পাই? না, শেয়ার সাধারণত বিক্রি করা হয় দীর্ঘমেয়াদের জন্য। শেয়ার হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের একটি উৎস, তাই না? তাহলে যেহেতু দীর্ঘমেয়াদী, সে কারণে আমাদেরকে কি মনে রাখতে হবে? এই শেয়ার অধিহার হচ্ছে আমাদের একটি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। কি বলেছি? শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মনে থাকবে? শেয়ার অধিহার আমাদের কি? মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কি? এই যে মূলধন জাতীয় আয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া শেয়ার অধিহার কোন হিসাব, তাহলে শেয়ার অধিহার হচ্ছে কোম্পানির মালিকানা সত্ত্ব হিসাব। কোম্পানির কোন হিসাব বলেন তো? কোম্পানির মালিকানা সত্ত্ব হিসাব, মনে থাকবে? এটা হচ্ছে একটি কি হিসাব? শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব হিসাব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? একটু বলেন, সবাই ক্লিয়ার? শেয়ার অধিহার মুনাফা না, শেয়ার অধিহার মূলধন। শেয়ার অধিহার কি বছরে বারবার পাবেন? অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের ব্যালেন্স থাকে কত টাকা? 200 টাকা। সারা বছর ধরে 146 টাকা খরচ হয়, সারা মাস শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিতে হবে? তাহলে দেখেন আপনারা, অপ্রদত্ত, এটা হচ্ছে অপ্রদত্ত না, এটা হচ্ছে অগ্রপ্রদত্ত। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। হ্যাঁ, তাহলে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। দেখেন, মাসের শুরুর টাকা মাসের শেষের টাকার সমান হবে। মাসে মোট যত টাকা খরচ হবে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে তত টাকা প্রদান করবে। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো ভাইয়া। হ্যাঁ, দেখেন, তাহলে কি বলেছে? মাসের শুরুর টাকা মাসের শেষের টাকা সমান হবে। এটার অর্থ কি? সাপোজ যদি বলে মাসের শুরুতে, মাসের কখন? 1 তারিখে, 1 তারিখে আমার জের ছিল 200 টাকা, এটার মানে কি 31 তারিখেও আমার জের কত টাকা হবে? 200 টাকাই হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে মাসে মোট যত টাকা কি হবে? খরচ হবে, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে ঠিক তত টাকা প্রদান করবে। তাহলে এই অঙ্কে কি বলেছে দেখেন তো? খুচরা নগদান বইয়ের ব্যালেন্স থাকবে কত? 200 টাকা। সারা মাস ধরে 146 টাকা খরচ করা হলে মাসের শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিতে হবে? তাহলে কত টাকা আমরা দিব বলেন তো? যত টাকা খরচ হয়েছে তত টাকা। খরচ হয়েছে কত টাকা? 146 টাকা। তাহলে মাসের শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিতে হবে? এই 146 টাকাই দিতে হবে না ভাইয়া? বলেন তো উত্তর খ। এই যে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে। বুঝতে পেরেছি ভাইয়া? এই সবাই কি বুঝতে পেরেছি? অযথা উত্তর করেন না, পাগলার মতো অযথা উত্তর করেন না, বুঝেন? উত্তর করাচ্ছে ক্লাস করা জরুরি। হ্যাঁ, বিপরীত দায়ী। জি, বিপরীত দায়ী ঋণপত্রের বার্তা। বোঝা গেছে? দেখেন কত টাকা খরচ হয়েছে? 146 টাকা খরচ হয়েছে। তাহলে 146 টাকা খরচ হলে আপনি ক্যাশিয়ারকে কত টাকা দিবেন? যত টাকা খরচ হয়েছে তত টাকাই দিব। তাহলে খরচ হয়েছে কত? 146। তাহলে দিতে হবে কত? এই 146। সেটাই জানতে চাচ্ছে। ক্লিয়ার? ওকে, পরে যাই। নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়? মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঢাবিতে। এই প্রশ্ন আসার সম্ভাবনা 99%। প্রশ্ন আসার সম্ভাবনা 99%। আমরা কি জানি কোন হিসাবকে বন্ধ করব বলেন তো? আমরা জানি কোন হিসাবকে বন্ধ করব? বন্ধ করা অথবা জের শূন্য করা। ঠিক আছে? বন্ধ করা অথবা জের শূন্য করা। ঠিক আছে? এই বন্ধ করি অথবা জের শূন্য করি কার বলেন তো? অস্থায়ী হিসাবের। কার? অস্থায়ী হিসাবের, তাই না ভাইয়া? এই অস্থায়ী হিসাব বা একে আমরা সাময়িক হিসাবও বলতে পারি, রাইট? অস্থায়ী বা সাময়িক হিসাবকে আমরা বন্ধ করি বা জেরকে কি করি বলেন তো? শূন্য করি, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে এই অস্থায়ী হিসাবগুলো কোনগুলো? অস্থায়ী হিসাব হচ্ছে আয় হিসাব, অস্থায়ী হিসাব হচ্ছে ব্যয় হিসাব, অস্থায়ী হিসাব হচ্ছে উত্তোলন হিসাব, আর অস্থায়ী হিসাব হচ্ছে
লভ্যাংশ হিসাব, তাই না? আরেকটা কি লভ্যাংশ হিসাব। ওকে, এখন এই আয় আর ব্যয়, এই আয় আর ব্যয়কে আমরা একসাথে কি বলি? নামিক হিসাব বলি, তাই না? তাহলে অপশনে যদি নামিক হিসাব থাকে তাহলে আয় আর ব্যয়কে বোঝাবে। ক্লিয়ার সবাই? তাহলে বলেন তো নিচের কোন হিসাবটি বন্ধ করব? মূলধন, মূলধন কি পড়ে এর মধ্যে? পড়ে না। অনুপার্জিত আয় দায় হিসাব পড়ে না। অগ্রিম বীমা সম্পদ হিসাব পড়ে না। তাহলে কোনটা পড়ে? অস্থায়ী হিসাব, উত্তোলন। তাহলে এটার উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে উত্তোলন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? এফবি গ্রুপে ক্লাস খুঁজে পাওয়া যায় না কেন? এখন এফবি তো আসলে, এফবির প্রতিষ্ঠাতা তো আসলে আমি না, এবং এফবির ইঞ্জিনিয়ারও তো আমি না, এটা আসলে আমি বলতে পারবো না। হ্যাঁ, 350 জন ক্লাস করছে, দ্যাট মিন্স তারা পেয়েছে, আপনার হয়তো কোথাও ল্যাকিং, সে কারণে আপনি পাচ্ছেন না। ঠিক আছে, এরপরে আসি। দেখেন এই যে নিচের কোনটি অস্থায়ী হিসাব? ঢাবিতে আসছে কি বলেছে? অস্থায়ী হিসাব। তাহলে নগদান্ত সম্পদ, সম্পদ কি হিসাব? এটা তো স্থায়ী হিসাব, তাই না? সম্পদ স্থায়ী হিসাব। মজুত পণ্য, মজুত পণ্য কি সম্পদ? দ্যাট মিন্স এটাও স্থায়ী হিসাব। ব্যাংক হিসাব সম্পদ, দ্যাট মিন্স এটাও স্থায়ী হিসাব। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, দ্যাট মিন্স এটাও কি স্থায়ী হিসাব, রাইট? তাহলে ভাড়া, এই যে ভাড়া, ভাড়া কি হিসাব? ব্যয় হিসাব। আর আমরা কি জানি? ব্যয় হচ্ছে কি হিসাব? ব্যয় হচ্ছে অস্থায়ী হিসাব। ব্যয় কি হিসাব? অস্থায়ী হিসাব। তাহলে উত্তর হবে এটা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন অস্থায়ী হিসাব আমরা পড়েছি 4টা। এই অস্থায়ী হিসাবগুলো নিয়ে আমরা কি করি বলেন তো? এগুলো নিয়ে আমরা সমাপনী দাখিলা দিই। সমাপনী মানে কি বলেন তো? শেষে, তাই না? এগুলো নিয়ে আমরা সমাপনী দাখিলা দিই। ঠিক আছে, আর স্থায়ী হিসাব আছে না? এই স্থায়ী হিসাব আছে তো নাকি? স্থায়ী হিসাব আছে তো নাকি ভাইয়া? স্থায়ী হিসাবগুলো কোনগুলো বলেন তো? স্থায়ী হিসাব হচ্ছে সম্পদ দায় মালিকানা সত্ত্ব, তাই না? সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব। এই স্থায়ী হিসাবগুলো নিয়ে যে দাখিলা দিতে হয় তার নাম হচ্ছে প্রারম্ভিক দাখিলা। কি দাখিলা? প্রারম্ভিক দাখিলা। প্রারম্ভিক দাখিলা কখন দেয়া হয়? বছরের শুরুতে দেয়া হয়, মনে থাকবে। তাহলে অস্থায়ী হিসাবগুলো নিয়ে আমরা কোন দাখিলা দিই? সমাপনী দাখিলা। আর স্থায়ী হিসাবগুলো নিয়ে কোন দাখিলা দিই ভাইয়া? প্রারম্ভিক দাখিলা। ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার? আমরা একটু বলি তো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপরে আসি। যখন নিট ক্ষতি হয় আয় বিবরণী কি হয়? আমাদের এটা প্রশ্ন আসছে কি বলেন তো? নিট ক্ষতি হলে, তাহলে নিট ক্ষতির জাবেদা কখন হয় বলেন তো? নিট ক্ষতিকে আমরা সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করি, তাই না? কোন দাখিলা দিয়ে বন্ধ করি বলেন তো? সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করি, রাইট? তার মানে নিট ক্ষতির সমাপনী দাখিলা কি হবে জানতে চাচ্ছে। তাহলে নিট ক্ষতির সমাপনী দাখিলাটা আগে আমরা লিখে নিই। বলেন তো ভাইয়া, নিট ক্ষতিকে কোন হিসাবে স্থানান্তর করে সমাপনী দাখিলা দিতে হয়? কে বলতে পারে? নিট ক্ষতিকে ভাইয়া মূলধন হিসাবে স্থানান্তর করে সমাপনী দাখিলা দিতে হয়। কোন হিসাবে? মূলধন হিসাবে। কোন হিসাবে ভাইয়া? মূলধন হিসাবে, রাইট? এখন বলেন নিট ক্ষতির ফলে মূলধন বাড়ে না কমে বলেন তো? নিট ক্ষতি কোন জের প্রকাশ করে? নিট ক্ষতি ডেবিট জের প্রকাশ করে। তাহলে নিট ক্ষতিকে কোন হিসাবে দিব? নিট ক্ষতিকে আমরা মূলধন হিসাবে দিব, তাই না? তাহলে মূলধন হিসাবটা কি হয়ে যাবে বলেন তো? মূলধন হিসাবটা হয়ে যাবে ডেবিট, রাইট? এখন নিট ক্ষতির জন্য আমরা কোন হিসাব লিখব? নিট ক্ষতি কোন বিবরণীতে বসে? নিট ক্ষতি আয় বিবরণীতে বসে। সেই কারণে আয় বিবরণী কি হয়ে যাবে বলেন তো? আয় বিবরণী হয়ে যাবে আমাদের ক্রেডিট, তাই না? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের নিট ক্ষতির সমাপনী দাখিলা। কি দাখিলা? নিট ক্ষতির সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলা দেয়া কি আপনারা ভুলে গেছেন? একটু বলেন তো আমাকে। এটা হচ্ছে নিট ক্ষতির কি দাখিলা? সমাপনী দাখিলা। যেমন আমি সমাপনী দাখিলা আপনাদেরকে একটু দেখাই। আয় হিসাবের সমাপনী দাখিলা কি হবে? আয় হিসাব, তাই না? আয় হিসাব কি জের প্রকাশ করে? ক্রেডিট জের, তাই না? আয় হিসাব কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের। তো সেই কারণে আয়কে আমি বন্ধ করব, করতে হলে আয়কে কি করে দিব আমরা? এই আয়কে আমরা করে দিব হচ্ছে ডেবিট। তাহলে আয় ডেবিট হয়ে গেল। এখন আয়কে আমরা কোন হিসাবে দিয়ে বন্ধ করব বলেন তো? আয় হচ্ছে কোথায় বসে? আয় বিবরণীতে বসে। কোথায় বসে? আয় বিবরণীতে বসে। তাহলে এই আয় বিবরণী হয়ে যাবে আমাদের কি? আয় বিবরণী হয়ে যাবে আমাদের ক্রেডিট, তাই না? এটা ছিল আমাদের সমাপনী দাখিলা। এখন নিট ক্ষতি, নিট ক্ষতিকে কোন হিসাবে দিয়ে বন্ধ করব? নিট ক্ষতিকে মূলধন হিসাবে স্থানান্তর করে বন্ধ করতে হয়, তাই না ভাইয়া? তাহলে মূলধন হিসাবে যদি স্থানান্তর করে বন্ধ করি তাহলে নিট ক্ষতি, ক্ষতি হলো ডেবিট জের প্রকাশ করে, রাইট? ক্ষতি কোন জের প্রকাশ করে? ডেবিট জের। এখন নিট ক্ষতি হিসাব তো আমরা লিখতে পারবো না, কারণ নিট ক্ষতি কোন বিবরণীতে বসে? আয় বিবরণীতে। সেই কারণে এটা যেহেতু ডেবিট জের প্রকাশ করে, একে বানাইতে হবে কি? ক্রেডিট বানাবো। বানাইলাম। এখন এটা কোন হিসাবে স্থানান্তর করি? মূলধন হিসাবে। তাহলে ডেবিট কে হবে? ডেবিট হবে মূলধন হিসাব। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো? আয় বিবরণী ড্যাশ। তার মানে আয় বিবরণী কি ডেবিট হয়েছে? আয় বিবরণী তো ক্রেডিট হয়েছে, হবে না।
আয় বিবরণী কি হয়েছে ডেবিট, হবে না। আয় বিবরণী কি হয়েছে ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট। আর এই যে মূলধন হিসাব ডেবিট, এই যে উত্তর গ, উত্তর গ। ক্রেডিট অবন্টিত আয় না, ক্রেডিট অবন্টিত আয় না, তাহলে উত্তর হবে কোনটা, উত্তর হবে গ নাম্বার। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, যে হিসাব বন্ধ করব তাকে বিপরীতে বসাবো। এই ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? একটু বলি তো সবাই ক্লিয়ার কিনা এটা? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এটা এটা কি সকলে বুঝতে পেরেছি? একটু বলি আমরা, এটা সবাই বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমাপনী দাখিলা। হ্যাঁ, রিটেনে আসতে পারে, ঢাবি রিটেনে আসতে পারে, সমাপনী দাখিলাগুলো একটু দেখে যাবেন। ঢাবি রিটেনে আসতে পারে, সমাপনী দাখিলার ক্লাসে আপনাদেরকে এগুলো A to Z পড়ানো হয়েছিল। পরে যাই, নিচের হিসাবগুলোর কোনটি কখনো সমাপনী উত্তর রেওয়ামিলে যায় না? সমাপনী উত্তর রেওয়ামিল মানে কি বলেন তো? সমাপনী উত্তর রেওয়ামিল মানে হচ্ছে সমাপনী দাখিলা দেওয়ার পরে যে রেওয়ামিল তৈরি করা হয় সেটা। তাহলে সমাপনী দাখিলা দিয়ে যে হিসাবগুলো বন্ধ হয়ে যাবে সেগুলোই সমাপনী উত্তর রেওয়ামিলে যাবে না। তাহলে বাংলা কথা, সমাপনী উত্তর রেওয়ামিলে যায় না কোন হিসাবগুলো ভাইয়া বলেন তো? সমাপনী উত্তর রেওয়ামিলে যায় না হচ্ছে অস্থায়ী হিসাবগুলো। কোনগুলো? অস্থায়ী হিসাবগুলো। ঠিক আছে, তাহলে এর মধ্যে অস্থায়ী হিসাব কোনগুলো? অনার্জিত রাজস্ব হচ্ছে দায় হিসাব, মানে অনুপার্জিত আয় হচ্ছে দায় হিসাব। প্রদেয় লভ্যাংশ সেটা কি হিসাব? দায় হিসাব। প্রদেয় সুদ, সুদ দিতে হবে, দায় হিসাব। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ হিসাব, বিপরীত সম্পদ হিসাব। আয়কর খরচ, এই যে খরচ হিসাব, খরচ হিসাব, দ্যাট মিন্স অস্থায়ী হিসাব। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো? এই প্রশ্নের উত্তর হবে আয়কর খরচ। কি হবে ভাইয়া? আয়কর খরচ। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি বলেন তো? এই এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু বলি, এটা কি আমরা সবাই ক্লিয়ার? এটা কি আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, পরে যাই আমরা, দেখি ধারে বিক্রয় 600 টাকা বিক্রয় হিসাব দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে, এর প্রভাব কি হবে? এখন দেখেন, ধারে বিক্রয় 600 টাকা, বিক্রয় হিসাবে আমরা কি করেছি? বিক্রয় হিসাব এবং দেনাদার হিসাবে ক্রেডিট করেছি, তাহলে এর প্রভাব কি হবে? তো ধারে বিক্রয় করলে অ্যাকচুয়ালি কি করি আমরা বলেন তো? ভালো করে বুঝবেন, এই প্রভাবগুলো পরীক্ষায় আসে। ধারে যদি আমরা বিক্রয় করি তাহলে দেনাদার হিসাব কি হয়? দেনাদার হিসাব হয় ডেবিট, আর বিক্রয় হিসাব কি হয় বলেন তো? বিক্রয় হিসাব হয় ক্রেডিট, তাই না? এখন প্রশ্নে আমাকে কি বলেছে দেখেন তো? প্রশ্নে আমাকে বলেছে বিক্রয় হিসাব এবং দেনাদার হিসাব দুইটাতে আপনি ক্রেডিট করেছেন। তো বিক্রয় হিসাব তো অ্যাকচুয়ালি ক্রেডিট হচ্ছে, এখানে কি কোনো ভুল হয়েছে? এখানে কোনো ভুল হয়নি, মানে এটা সঠিক আছে। কিন্তু দেনাদার যে হওয়ার কথা ছিল ডেবিট, সেটাকে আপনি ডেবিট না করে দেনাদারকে কি করেছেন? দেনাদারকে আপনি করেছেন ক্রেডিট। ভাইয়া তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, দেনাদারকে আপনি ডেবিট করেননি, তাহলে দেনাদারকে ডেবিট করিনি মানে কি? কত টাকা? 600 টাকা। এই 600 টাকা দেনাদার হিসাবে কি হয়েছে? কম হয়েছে, তাই না? ভালো কথা, ডেবিট তো করেননি, ডেবিট করেননি মানে 600 টাকা কম হয়েছে। উপরন্তু এই দেনাদারকে আবার আপনি কি করেছেন? ক্রেডিট করেছেন। তার মানে কি বলেন তো? দেনাদার হিসাবে আবার 600 টাকা কম হয়েছে না? তাহলে এখানে দেনাদার হিসাবে 600 টাকা কম, এখানে দেনাদার হিসাবে 600 টাকা কম, তাহলে টোটাল 600 দেনাদারের হিসাবে কি হয়েছে বলেন তো? 1200 টাকা কম হয়েছে না? বলেন, দেনাদার হিসাবে 600 কি হয়েছে? 1200 টাকা কম হয়েছে না? তাহলে উত্তর কি হবে? দেনাদার হিসাবে জের 1200 টাকা কম হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা ভাইয়া সবাইকে? এই জিনিসটা কি আমরা সকলে বুঝতে পেরেছি? একটু বলি তো ভাইয়া, এই জিনিসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? দেনাদার হবার কথা ছিল কি? দেনাদার হবার কথা ছিল ডেবিট, আপনি তাকে ডেবিট করেননি, দ্যাট মিন্স 600 টাকা দেনাদার হিসাবে কম হয়েছে। উল্টে আপনি আবার তাকে কি করে দিয়েছেন? আবার ক্রেডিট করে দিয়েছেন। তার মানে এখানে আরো 600 টাকা দেনাদার ক্রেডিট মানে কি? সম্পদ কম, মানে দেনাদার কম। তাহলে এখানে দেনাদারে 600 টাকা কম, এখানে দেনাদারে 600 টাকা কম, তাহলে 600 কম 600 কম, টোটাল কম কত দেনাদার? 1200 টাকা কম। সবাই কি বুঝতে পেরেছি স্যার? এই সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছে? একটু বলি, বীমা প্রিমিয়াম পড়ে না, জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন, এগুলো জানেন না? এতে এসএসসি তে পড়াই। বীমা প্রিমিয়াম না, জীবন বীমা। জীবন বীমা হচ্ছে উত্তোলন হিসাব, ঠিক আছে, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। আয়কর, আয়কর হচ্ছে উত্তোলন হিসাব এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এগুলো এইচএসসি এর পড়াশোনা না, বলেন তো? ফার্স্ট পেপারে আছে, ঠিক আছে? ওকে,
আচ্ছা, ইম্পর্টেন্ট। পরে যাই, দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণীতে এই প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর বেশি। দেখেন, পাওনাদারকে দেয়া ৩৫২০ টাকার চেক ভুলে নগদান বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? তাহলে আমরা একটু সুন্দর করে ছকে নিই। এটা হচ্ছে নগদান বই, এটা হচ্ছে ব্যাংকের বই, তাই না? তাহলে পাওনাদারকে দিয়েছি কত টাকা? ৩৫২০ টাকার চেক, ভুলে নগদান বইতে লিখেছেন কত? নগদান বইতে লিখেছেন ৩২৫০ টাকা, পাওনাদারকে দিলে মাইনাস হয়। কিন্তু ব্যাংক বই কি ভুল করেছে? করেনি। তার মানে ব্যাংক বই ৩৫২০ টাকায় মাইনাস করেছে, ঠিক আছে? আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজানের বিরতি, আজানের বিরতি 1 মিনিট। হ্যাঁ, শেষ হোক, তারপরে বলছি আমি। সময় এত কমে গেছে, মানে কুল পাচ্ছি না সব দিক থেকে, বুঝছেন? ওকে, চলে আসি আমরা। হ্যাঁ, দেখেন, তাহলে আমাদের কি হইলো ভাইয়া? আমাদেরকে দিতে হবে ৩৫২০। ভুল করেছি কি বইতে? নগদান বইতে। নগদান বইতে আমি লিখেছি কত? ৩২৫০। তার মানে এই দুইটার আগে পার্থক্য করেন। ৩৫২০ আর ৩২৫০ পার্থক্য করলে হয় ২৭০ টাকা। তো ভুল করেছি কোন বইতে? ভুল করেছি আমি নগদান বইতে। তাহলে এই ভুলটা সংশোধন করতে হবে নগদান বইতে। ২৭০ লিখেন, লিখেছেন না? আপনাকে দিতে হবে ৩৫২০ টাকা, আপনি দিয়েছেন কত? ৩২৫০ টাকা। তার মানে কি আরো বেশি দিতে হবে না? আরো বেশি কি করতে হবে? দিতে হবে। তাহলে দিলে কি হবে? প্লাস না মাইনাস বলেন তো? আমাকে যদি দিতে হয় তাহলে কি আমার কাছ থেকে টাকা চলে যাবে না? সেই কারণে ২৭০ টাকা আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এটার উত্তর কি বলেন তো? নগদান বই থেকে ২৭০ টাকা মাইনাস করতে হবে। তাহলে নগদান বই থেকে কি করতে হবে? এই যে দেখেন, বিয়োগ করতে হবে ২৭০ টাকা। তাহলে ঘটনা কি হইলো আমি আবারও বলি। দেখেন, পাওনাদারকে দিতে হবে ৩৫২০ টাকা চেক, ভুলে নগদান বইতে আপনি লিখেছেন কত? ৩২৫০ টাকা লিখেছেন। তার মানে ব্যাংক বই সম্পর্কে তো কোনো কথা বলেনি। তার মানে ব্যাংক বইয়ের যা করার দরকার সে তাই করেছে, অর্থাৎ সঠিক জের নিয়ে ব্যাংক কাজ করেছে। ওকে, তাহলে ব্যাংক তো যেহেতু ভুল করেনি, দ্যাট মিনস ব্যাংকের পাশে আমি হাতে দিব না। ভুল করেছে কে? ভুল করেছে নগদান বই। তাহলে নগদান বইয়ের অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল সঠিক জের ৩৫২০ টাকা, আপনাকে দিয়েছেন কত? আপনি দিয়েছেন কম দিয়েছেন, দেখেন তো ৩২৫০ টাকা আপনি দিয়েছেন না? তার মানে এই দুইটার পার্থক্য ২৭০ টাকা আপনাকে কি করতে হবে? দিতে হবে, তাই মাইনাস। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? আমাকে কি করতে হবে?
দিতে হবে, তাই না? যেহেতু দিতে হবে আমাকে আরো, সে কারণে আমার 270 টাকা মাইনাস করতে হবে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কি সমস্যা আছে কারো? বলেন তো, এগুলো কি কারো সমস্যা আছে ভাইয়া? একটু বলেন তো। এগুলোতে সমস্যা থাকা যাবে না, ঠিক আছে? এগুলো অনেকবার শেখানো হয়েছে। দেখেন, যমুনা এন্টারপ্রাইজ নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না কে কে? দেখেন, দুটি ঘটনা মনে রাখবেন। একটা হচ্ছে ব্যাংক সম্পর্কিত নয় এমন লেনদেন। কি বলেছি? ব্যাংক সম্পর্কিত নয় এমন লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে না, মানে আসবে না। আরেকটা হচ্ছে কি বলেছি? আরেকটা হচ্ছে কোন প্রকার ভুল হয়নি এমন লেনদেন। কি বলেছি? কোন প্রকার ভুল হয়নি এমন ঘটনা। লেনদেন না তো, এমন ঘটনা। বোঝা গেছে ভাইয়া? তাহলে এই দুইটা জিনিস, কারণ আমরা কি জানি? আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী কি নিয়ে কাজ করে বলেন তো? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে ভুল নিয়ে কাজ করে, তাই না? তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে কোন জিনিসগুলো? ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে হচ্ছে জাস্ট ভুলগুলো। তাহলে আসবে না কোনগুলো? কোন প্রকার ভুল হয়নি এমন ঘটনা আসবে না, ঠিক আছে? আর ব্যাংকের সাথে যার রিলেশন নাই এমন কোনো ঘটনা আসবে না। তাহলে আমরা পড়ি তো, পরিবহনাধীন চেক, আমরা জানি ট্রানজিটে জমা বা পরিবহনাধীন চেক, এটা হচ্ছে ব্যাংকের ভুল। কার ভুল? এটা হচ্ছে ব্যাংকের ভুল। তাহলে যেহেতু ব্যাংকের ভুল, এটা অবশ্যই আসবে, মানে প্রভাব ফেলবে, তাই এটা উত্তর হলো না। ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। দেখেন তো ভাইয়া, পরিশোধ করেছে কে বলেন তো? ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। তাহলে ব্যাংক কি করে দিয়েছে? পরিশোধ করে দিয়েছে ভাইয়া। তাহলে ব্যাংক যদি পরিশোধ করে দেয় পাওনাদারকে, তাহলে এই জায়গাতে কি কোনো ভুল আছে বলেন তো? পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক কি করেছে বলেন তো? পরিশোধ করে দিয়েছে। তাহলে পরিশোধ করে দিয়েছে, পাওনাদারকে আমি একটা চেক দিয়েছিলাম, ওই চেকের টাকা ব্যাংক কি করে দিয়েছে? পরিশোধ করে দিয়েছে। তাহলে পরিশোধ করলে কি কোনো ভুল হয়েছে? কোনো ভুল হয়নি। দ্যাট মিন্স এটা হবে আমার উত্তর। আর আমরা কি জানি? আমরা জানি অপরিশোধিত চেক, এটা হচ্ছে ভুল, তাই না? যে চেকটা কি হয় না বলেন তো? পরিশোধ হয় না। অপরিশোধিত চেক বা বকেয়া চেক পড়েছি না ভাইয়া? এই অপরিশোধিত চেক বা বকেয়া চেক, এটা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসে। কিন্তু এই চেকটা কি হয়ে গেছে? পরিশোধিত হয়ে গেছে। তাহলে আমি যদি পরিশোধ করে দিই, এটা কি কোনো ভুল করেছি বলেন তো? এটা কোনো ভুল করিনি। যেহেতু এটি কোনো প্রকার ভুল হয়নি, তাহলে এটা কি হবে না? এটা প্রভাব ফেলবে না। ব্যাংক সার্ভিস চার্জ, আমরা জানি ব্যাংক সার্ভিস চার্জ নগদান বইয়ের ভুল, তাই না? নগদান বই থেকে কি করতে হয়? ব্যাংক সার্ভিস চার্জকে মাইনাস করে দিতে হয়। সে কারণে এটা উত্তর হলো না। আমানতকারীর ভুল, এই যে ভুল বলেই তো দিয়েছে, তাই না? তাহলে আমানতকারীর ভুল মানে এটাও ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে, তাই এটা উত্তর হবে না। সবাইকে ক্লিয়ার আমরা? এই সবাইকে ক্লিয়ার আমরা? সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি আমরা এটা? ইয়েস অর নো একটু বলি তো ভাইয়া, বলেন। তাহলে আমরা কি জানি? অপরিশোধিত চেক, যে চেকটা পরিশোধ হয়নি, তাকে আমরা বকেয়া চেক বলি। এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কার ভুল? এটা হচ্ছে ব্যাংকের ভুল। এটা আমরা ব্যাংক থেকে কি করি? ব্যাংক থেকে মাইনাস করি, তাই না? ভুল সংশোধনের জন্য। আর এখানে চেক পরিশোধ হয়ে গেছে, দ্যাট মিন্স এটি কোনো ভুল নয়। আর যেহেতু এটি কোনো ভুল নয়, এই যে ভুল হয়নি, দ্যাট মিন্স এটি প্রভাব ফেলবে না। আশা করি বুঝছি। আবার দেখেন কি বলেছে, একটি চেক সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত পরিশোধিত হয়েছে। ব্যাংক সঠিক করেছে, ঠিক আছে? এটা নগদান বই, এটা হচ্ছে ব্যাংক বই। তাহলে ব্যাংক কর্তৃক লিখিত পরিশোধিত হয়েছে, কিন্তু ভুলবশত ব্যাংক চেকটি 448 টাকায় লিপিবদ্ধ করে, তাই না? আচ্ছা দেখেন, 484 টাকায় লিপিবদ্ধ করে। একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত পরিশোধিত হয়েছে, কিন্তু ভুলবশত ব্যাংক চেকটি এত টাকায় লিপিবদ্ধ করে। আচ্ছা, এটা মনে হয় একটু টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, এটা দেখেন, এখানে বলেছে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে এত টাকায়, কিন্তু ভুলবশত ব্যাংক চেকটি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরি, ঠিক আছে, ঠিক আছে, মানে ব্যাংক লিখেছে পরিশোধিত করেছে 448 টাকা, কিন্তু সে যখন চেকটি লিপিবদ্ধ করে তখন লিখেছে 484 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে ভুলটি করেছে কে বলেন তো? ভুল করছে হচ্ছে ব্যাংক। ভুলকে করেছে ব্যাংক। তাহলে ব্যাংক কি করেছে? ভুল করে চেকটি লিখেছে কত টাকা বলেন তো? 484 টাকা, ঠিক আছে? কিন্তু নগদান বই কি কোনো ভুল করেছে? আসল যে টাকাটা হওয়ার কথা ছিল নগদান বই, সেটাই করেছে কত? 448 টাকা, তাই না? এটা কি পরিশোধ করেছে, সে কারণে মাইনাস। তাহলে ভুল করেছে কে? ভুলবশত ব্যাংক ভুল করেছে, তাই না? ভুল করেছে ব্যাংক। তাহলে ব্যাংকে কি করতে হবে এখন বলেন তো?
ব্যাংকে কি করতে হবে বলেন তো, ব্যাংকে সঠিক করতে হবে। তো ব্যাংকের অ্যাকচুয়ালি লেখার কথা ছিল কত, 448 টাকা, ব্যাংক ভুল করে দিয়ে দিয়েছে 484 টাকা। তাহলে 48 আর 84 পার্থক্য কত, 36 টাকা না? তাহলে এ দেখেন 36 টাকা বেশি দিয়ে ফেলেছে, সে কারণে এর অ্যাকাউন্টে কি হবে, 36 টাকা যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে, 36 টাকা ব্যাংক হিসাবে ব্যাংক বইতে যোগ হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে, ব্যাংক জেরের সাথে 36 টাকা কি করতে হবে, যোগ করতে হবে। উত্তর ক। এটা কি বুঝছেন সবাই? এটা কি বুঝতে পেরেছেন? কালকের এক্সামে এইগুলো থেকে কমন থাকবে, কালকের এক্সামে কমন থাকবে কি থাকবে না সেটা তো ফ্যাক্ট না। শোনেন, মডেল টেস্ট দিবেন ওভারঅল কনফিডেন্সের জন্য, মানে ওভারঅল প্রিপারেশন কনফিডেন্স, আর আপনার প্রিপারেশন আপনার রিভিশন এটা তার মতো চলতে থাকবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, জেউতে নেগেটিভ মার্ক থাকবে কি থাকবে না এই জিনিসগুলো কি এখানে জিজ্ঞাসা করার কথা বলেন তো? মানে আপনাদেরকে ম্যানার শেখাইতে পারলাম না, তাই না? খুবই সমস্যা এগুলো। দেখেন আবার বলি, একটি চেক সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত, মানে ব্যাংক লিখেছে, পরিশোধও করেছে 448 টাকা, কিন্তু যখন সেটা লিপিবদ্ধ করবে তখন সে 448 না লিখে 484 লিখেছে। তাহলে ব্যাংক কত লিখেছে, 484। কিন্তু নগদান বই কি কোনো ভুল করেছে? নগদান বই ভালো, এখানে সে 448 টাকায় মাইনাস করেছে। তাহলে ভুল করেছে কে, ব্যাংক। দিতে হবে 484, সে দিয়েছে কত, 400, দিতে হবে 448, সে দিয়েছে কত, 484, মানে বেশি দিয়ে ফেলেছে। কত বেশি দিয়েছে ভাইয়া, 36 টাকা বেশি দিয়েছে, সে কারণে 36 টাকা সে কি হবে, ব্যাক পাবে। যেহেতু ব্যাক পাবে সে কারণে কি হবে, তার অ্যাকাউন্টে প্লাস হয়ে যাবে। সেজন্য ব্যাংক জেরের সাথে 36 টাকা কি করব, যোগ করব। ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, পরে যাই। ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কি করা হয়? আমরা জানি ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহনাধীন চেক, তাই না ভাইয়া? ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহনাধীন চেক, এটা হচ্ছে ব্যাংকের ভুল, যেটাকে আমরা ব্যাংক জের থেকে কি করি, যোগ করি। বুক ব্যালেন্স না, বুক ব্যালেন্স মানে নগদান বই, ব্যাংক বিবরণী ব্যালেন্সের সাথে কি করতে হয়, যোগ করতে হয়, তাই না ভাইয়া? তাহলে উত্তর হবে ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহনাধীন চেক, এটাকে যোগ করতে হয়। প্রচুর বার আসছে, ডিইউ 24-25 প্রশ্নটা আমরা দেখতে পেয়েছি, রাবিতেও আসছে, এই প্রশ্ন না হলো 20 বারের বেশি আসছে। ক্লিয়ার? এরপরে যাই, কি বলছে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালী ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা, কে দিয়েছে জমা, ক্রেতা জমা দিয়েছে, তাই না? ক্রেতা জমা দিয়েছে, কোথায় জমা দিয়েছে, ব্যাংক হিসাবে জমা দিয়েছে। তাহলে যেহেতু ব্যাংক হিসাবে জমা দিয়েছে, তাহলে ব্যাংক হিসাবে জমা দিলে ব্যাংকের টাকা বেড়ে গেছে না? যেহেতু ব্যাংকের টাকা বেড়ে গেছে, তাহলে এটাকে সংশোধন করতে হলে আমাকে কি করতে হবে, নগদান বইতেও টাকা বাড়াই দিতে হবে। তাহলে এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর হবে নগদান বইয়ের জেরের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে নগদান বইয়ের জের হতে বাদ দিতে হবে না, এটা উত্তর হবে না। ভোক্তা কেন এখানে আসলো, এটা ভুল হয়েছে। ব্যাংকের পাস বই অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে না, নগদান বহিতে ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে। এই যে দেখেন, নগদান বইতে কি করব, ব্যাংকের জেরের সাথে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। উত্তর কি, উত্তর গ। ব্যাংকের পাস বই অনুসারে ব্যাংক জেরের সাথে যোগ করতে হবে না ভাইয়া, ব্যাংক জেরের সাথে যোগ করব না, আমরা যোগ করব নগদান বইতে ব্যাংক জেরের সাথে যোগ করব। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এটা বুঝতে পারছি জিনিসগুলো? এই সবাই কি বুঝতে পারছি আমরা, বলেন? ওকে, পরে যাই আমরা। দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পূর্বে ক্যাশিয়ারের নগদ স্থিতি ছিল কত টাকা, 4800 টাকা। ক্যাশিয়ার, ক্যাশিয়ার মানে কি বলেন তো, নগদান বই। তাহলে নগদান বই অনুযায়ী আমার জের ছিল কত টাকা বলেন তো, 4800 টাকা, তাই না? এটি কোন বইয়ের জের, নগদান বইয়ের জের। এখন আমাকে বলছে পাস বইয়ের জের কত, তাহলে জের দেয়া আছে নগদান বইয়ের, জানতে চাচ্ছে পাস বইয়ের জের কত। এটার অর্থ কি বলেন তো? এটার অর্থ হচ্ছে সকল ভুল নিয়ে কাজ হবে। কি হলো, সকল ভুল নিয়ে কাজ হবে, তাই না ভাইয়া? যেহেতু নগদান বইয়ের জের দেয়া আছে, পাস বইয়ের জের জানতে চাচ্ছে, তার মানে নগদান বইয়ের ভুল নিয়েও কাজ হবে, পাস বইয়ের ভুল নিয়েও কাজ হবে। তাহলে আমরা পড়ি, একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে। তাহলে ব্যাংকে যদি সরাসরি জমা দেয় তাহলে ব্যাংকের টাকা বেড়েছে, তাহলে আমাকে কি করতে হবে, নগদান বইতেও টাকা বাড়াই দিতে হবে। হাতে আছে কোন বই, হাতে আছে নগদান বই, তাহলে প্লাস করে দেন, কত টাকা, 1480 টাকা। ওকে, ব্যবসা প্রতিষ্ঠান একটি 600 টাকার চেক একজনকে দিয়েছে যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে ব্যাংকে অনুপস্থিত চেক, ব্যাংকে উপস্থাপন হয়নি মানে কি বলেন তো, বকেয়া চেক বা অনুপস্থিত চেক, এটা কার ভুল বলেন তো ভাইয়া,
এটা হচ্ছে ব্যাংকের ভুল। এটা ব্যাংকের ভুল, যেহেতু ব্যাংক থেকে কি করি আমরা, মাইনাস করি। মনে আছে ভাইয়া? উপস্থাপন করা হয়নি, অনুপস্থিত চেক। অনুপস্থিত চেককে ব্যাংকের বই থেকে কি করতে হয়, বাদ দিতে হয়। ঠিক আছে, কি করতে হয় বলেন তো, কি করতে হয়? অনুপস্থিত চেককে কি করতে হয়, অনুপস্থিত চেককে আমরা কি করি, ব্যাংকের বই থেকে বাদ দিই, তাই না? ব্যাংকের বইয়ের জের হতে বাদ দিই। তো প্রশ্নে কি আমার ব্যাংকের বইয়ের জের দেয়া আছে? প্রশ্নে আমার নগদান বইয়ের জের দেয়া আছে। তাহলে যেটা আমরা নগদান ব্যাংকের বইয়ের জের থেকে বাদ দিতাম, সেটা নগদান বইয়ের জেরের সাথে কি করতে হবে, যোগ করতে হবে, তাই না ভাইয়া? ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে। কে দেখিয়েছে? ব্যাংক দেখিয়েছে। তাহলে ব্যাংক যদি দেখায় সেবা প্রদান বাবদ, তাহলে সেবা প্রদান করলে ব্যাংক থেকে টাকা কমে যায়। সেজন্য আমার নগদান বই থেকেও টাকা কি করতে হবে, কমাইতে হবে। তো হাতে আছে কোন বই, নগদান বই। সুন্দর করে কমাই দেন, কত টাকা, 300 টাকা। বুঝছেন সবাই? তাহলে কত হবে, 48 আর 14 62 80, 62 80 68 80, 68 80 থেকে 300 বাদ দিলে 65 80, তাই না? তাহলে আমাদের উত্তর হবে 6580 টাকা। কত হবে, 6580 টাকা। এই যে উত্তর। বুঝতে পেরেছি সবাই? এটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? একটু বলি তো ভাইয়া, এটা কেমন ছিল ঘটনা? কোন বইয়ের জের আছে সেটা দেখতে হবে। কোন বইয়ের জের আছে? নগদান বইয়ের জের আছে, তাই না ভাইয়া? তাহলে ভালো কথা ভাইয়া, নগদান বইয়ের যেহেতু জের দেয়া আছে, এবার আমরা পড়ি। একজন দেনাদার ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে, সে কারণে নগদানের টাকাও কি করতে হবে, আমরা জানি ব্যাংক যা করবে নগদান বইও তাই করবে। তাহলে ব্যাংকের টাকা বেড়েছে মানে নগদান বইয়ের টাকাও কি করতে হবে, বাড়াইতে হবে। হাতে আছে কোন বই, নগদান বই আছে, তাহলে বাড়াই দেন, দিলাম। ব্যবসা প্রতিষ্ঠান 600 টাকার চেক একজনকে দিয়েছে, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে কোথায় উপস্থাপন হয়নি, ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে ব্যাংকে উপস্থাপন না হলে ভুল কার, ভুল হচ্ছে ব্যাংকের। এটা ব্যাংক থেকে কি করতে হয়, মাইনাস করতে হয়। আবারও বলছি, কোথায় থেকে মাইনাস করব, ব্যাংক থেকে মাইনাস করব। ভালো কথা। তো প্রশ্নে কি ব্যাংক দেয়া আছে? প্রশ্নে তো নগদান বইয়ের জের দেয়া আছে। তাহলে ব্যাংক থেকে যেটা মাইনাস করতাম, নগদান বইয়ের জেরের সাথে সেটা যোগ করব। ডান। ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে। আমরা জানি ব্যাংক যদি সেবা প্রদান করে তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা কি করে, কেটে নেয়। তাহলে ব্যাংক যেহেতু টাকা কেটে নিয়েছে, নগদান বই থেকেও টাকা কি হবে, কেটে নিবে। তো হাতে আছে কোন বই, নগদান বই। এই যে টাকা কেটে দেন, দিয়ে যেটা হবে সেটাই আমার কি, এটাই হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? বলি, ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে। কে ধরেছে? ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, যা গ্রাহক এখনো জানে না। ব্যাংক সমন্বয় বিবরণীতে সেবা প্রদান বাবদ এটাকে কিভাবে দেখাবো? কে ধরেছে? ব্যাংক ধরেছে। কেন ধরেছে? সেবা প্রদান করলে। তাহলে ব্যাংক যদি সেবা প্রদান করে, তাহলে ব্যাংক ধরেছে মানে কি, তার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করেছে। তাহলে ব্যাংক যেহেতু মাইনাস করেছে, আমাদের নগদান বই থেকেও টাকা কি করতে হবে বলেন তো, মাইনাস করতে হবে। তাহলে এটার উত্তর কি হবে, নগদান বই থেকে টাকা বিয়োগ করতে হবে। তাহলে ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করতে হবে, ব্যাংক ব্যালেন্স থেকে বিয়োগ করতে হবে, ক্যাশ ব্যালেন্সের সাথে যোগ করতে হবে, ক্যাশ ব্যালেন্সের সাথে যোগ করতে হবে 200 টাকা, ক্যাশ ব্যালেন্স থেকে বিয়োগ করতে হবে 100 টাকা। উত্তর এটা। ক্লিয়ার সবাই? বোঝা যাচ্ছে এগুলো? একটু বলি তো আমরা একটু বলি তো, এগুলো কি আমরা সবাই বুঝতে পারছি? একটু বলি তো, বলি এগুলো কি আমরা সবাই বুঝতে পারছি না পারছি না, বলেন। দেখি, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক। তাহলে যেটা কোথায় উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে উপস্থিত না হওয়া চেক বা অনুপস্থিত চেক কার ভুল? যেহেতু ব্যাংকে উপস্থিত হয়নি, ব্যাংকের ভুল। তাহলে ব্যাংকের বই থেকে এটাকে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে ব্যাংক জেরের সাথে যোগ করব, ব্যাংক জের হতে বাদ দিব। ইয়েস, ব্যাংক জের হতে বাদ দিব। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, দেখেন অনুপাতে চলে আসলাম আমরা। হ্যাঁ, অনুপাত থেকে এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গাতে আসবে। ওকে, অনুপাত থেকে আমরা এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গাতে প্রশ্ন পাবো। দেখি, শাপলা কোম্পানির নিট চলতি মূলধন 1,80,000 টাকা, চলতি অনুপাত 5:2। তাহলে আমাদের অঙ্ক শুরু করতে হবে অনুপাত নিয়ে। চলতি অনুপাতের মধ্যে কি আছে? চলতি অনুপাতের মধ্যে চলতি সম্পদ আছে কত, 5। চলতি দায় আছে কি ভাইয়া? চলতি দায় হচ্ছে 2। এবার প্রশ্নের দিকে তাকাবো, টাকা কিসের দেয়া আছে? টাকা দেয়া আছে মূলধনের। টাকা কিসের দেয়া আছে? মূলধনের টাকা দেয়া আছে। তো সেই কারণে এই অনুপাত থেকে আমরা মূলধন নির্ণয় করব। তাহলে চলতি মূলধন কত বলেন তো? আমরা কি জানি? আমরা জানি সম্পদ থেকে দায়কে বাদ দিলে মূলধন পাই। তাহলে মূলধনের মান হচ্ছে 3।
মূলধন যেটা অনুপাতে 3 সেটি টাকায় কত? সেটি টাকায় হচ্ছে 1,80,000 টাকা, তাই না ভাইয়া? টাকায় সেটা কত? 1,80,000। তাহলে এখন আমার কাজ কি? এই যে মূলধন 3 কে আমরা ভাগ দিব কি দিয়ে? 1,80,000 কে 3 দিয়ে ভাগ দিব, অর্থাৎ চলতি মূলধনকে তার অনুপাতের মান দ্বারা ভাগ করব। করেছি? একই জিনিসকে একই জিনিস দিয়ে কি করলাম? ভাগ করলাম। এবার আমরা গুণ দিব কি দিয়ে জানেন? প্রশ্নে কিসের মান বের করতে বলেছে? প্রশ্নে বলছে চলতি দায়ের পরিমাণ কত। তাহলে চলতি দায়ের মান কত বলেন তো? চলতি দায়ের মান হচ্ছে 2, তাহলে আমরা গুণ দিব 2 দিয়ে, তাহলে হয়ে যাবে। 3 দিয়ে 1,80,000 কে কাটলে কয়বার যায়? 60,000 বার যায়। তাহলে 60,000 দুগুণে কত? 1,20,000 টাকা। তাহলে এখানে চলতি দায়ের পরিমাণ কত? 1,20,000 টাকা। ভাইয়া সেম প্রশ্নে যদি আপনাকে বলতো যে আমার এখানে চলতি দায় কত, চলতি দায় বলেছে, এখন আপনাকে যদি বলতো চলতি সম্পদ কত, তাহলে কি করতাম? আমরা এই যে চলতি মূলধনকে তার যে অনুপাতের মান 3 দ্বারা ভাগ করতাম, গুণ দিতাম 5 দিয়ে, তাহলে আমাদের উত্তর হয়ে যেত। তাহলে কত হইতো? 60,000 ইন্টু 5, 3 লাখ। তাহলে উত্তর হয়তো কত? উত্তর হয়তো 3 লাখ টাকা। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? বলেন। সবাই কি বুঝতে পেরেছি এটা ভাইয়া? একটু বলেন তো। আচ্ছা, পরে যাই আমরা, তাহলে দেখি। বিশাল বড় একটা ম্যাথ দিয়েছে। ম্যাথের সারমর্ম হলো কি বলেন তো? ম্যাথের সারমর্ম হচ্ছে সম্পত্তি আবর্তন অনুপাত কত। এই সেম প্রশ্ন ডিউ আবার রিটেনেও আসছে, তাই না ভাইয়া? মনে পড়ে? এই সেম প্রশ্ন ডিউ রিটেনেও আমরা দেখতে পেয়েছি, তাই না? সেম প্রশ্ন ডিউ রিটেনে আসছে, রাবিতে আসছে, অনেক জায়গাতে আসছে। সম্পত্তি আবর্তন, এই সম্পত্তির আবর্তন কথাটার অর্থ হচ্ছে নিট বিক্রয়। কি বলেছি? সম্পত্তির আবর্তন অর্থটা হচ্ছে নিট বিক্রয়। ওপরে থাকবে নিট বিক্রয়, নিচে থাকবে গড় সম্পদ। কিছু ছেলে মেয়ে একটু গাধামো করে আসে। কি গাধামো জানেন? প্রশ্নে নিট বিক্রয়ের টাকাও দেওয়া আছে, আবার নিট আয়েরও টাকা দেওয়া আছে, মানে নিট লাভেরও টাকা দেওয়া আছে। তো কিছু ছেলে মেয়ে গাধামো করে মনে রাখতে পারে না যে এটা বিক্রয় হবে না আয় হবে। যখন বলবে সম্পত্তির ওপরে আয়, বলে দিবে সম্পত্তির ওপরে আয়ের অনুপাত কত বা হার কত, তখন আমি আয় নিয়ে কাজ করব। আর সম্পত্তি আবর্তন বলছে, আবর্তন মানে বিক্রয়। কি বলেছি? সম্পত্তির আবর্তন মানে বিক্রয়। তাহলে সূত্র হবে ওপরে নিট বিক্রয়, নিচে গড় সম্পদ। ঠিক আছে? তাহলে নিট বিক্রয় দেয়া আছে কত? 1,75,000 টাকা। গড় সম্পদ কি করে যেন বের করে? দেখেন, মোট সম্পত্তির প্রারম্ভিক আর সমাপনী জের দেয়া আছে 3 লাখ আর 4 লাখ, কত হয়? 7 লাখ। 3 লাখ আর 4 লাখ 7 লাখ না? অর্থাৎ প্রারম্ভিক সম্পদ প্লাস সমাপনী সম্পদ ভাগ 2। তাহলে 7 লাখকে 2 দিয়ে ভাগ করলে হয় 3,50,000 টাকা, তাই না? জানেন তো নাকি? না জানেন না? তাহলে এই যে 3,50,000 লিখলাম, ঠিক আছে? 3 শূন্য কাটলাম, 175 কে 175, 175 দুগুণে 350, অর্থাৎ অর্ধেক বের হচ্ছে, তাই না? এই হাফ। এই হাফ মানে কত বলেন তো? হাফ মানে এই যে 0.50, তাই না? হাফ মানে 0.50 হয় না ভাইয়া? বলেন তো, বলেন। রিটেন এইভাবে লিখবেন কেন? কাল তো বলে দেওয়া হয়েছে, একই জিনিস ফলো করেন না কেন? মেজাজ খুব খারাপ হয়, বুঝছেন? কালকে যে আমি রিটেনের একটা শিট দিলাম, রিটেনের একটা শিট দিয়ে আমি কি বলেছি বলেন তো? শুধু উত্তর লিখবেন। এই কারণেই তো বলি মডেল টেস্ট দেন। হ্যাঁ, আপনাদের উত্তেজনায় থাকা যায় না, আপনাদের উত্তেজনায় থাকা যায় না। যখনই মডেল টেস্ট নিয়ে আসেন, স্যার এই করেন, স্যার অফলাইনে পরীক্ষা দিয়ে ফাটাই দিব, স্যার স্যার পিছাই যাচ্ছি, স্যার অফলাইনে পরীক্ষা দিতে হবে, স্যার আমাদের ছেলে মেয়েরা এই ড্যাশ ড্যাশ কোচিং এ পরীক্ষা দিয়ে আগাই যাচ্ছে, স্যার আমরা পাচ্ছি না, স্যার। হ্যাঁ, যখনই দিনরাত এক করে প্রিপারেশন রেডি করলাম, তখনই আপনাদের নীরবতা মানে শুরু হইলো, স্যার 10 ঘন্টা লাগে যাইতে, স্যার আবার টাকা দিয়ে ভর্তি হবো, স্যার এটা অবশ্যই কেউ বলেননি টাকা দিয়ে ভর্তি হবো। তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আর এখন মাথা খারাপ করে দিচ্ছে কি, আগে চট্টগ্রামবাসী, আরে চট্টগ্রামেরই কমেন্ট পড়েছে 367টা কমেন্ট পড়েছে, স্যার চট্টগ্রাম চট্টগ্রাম। ঠিক আছে, চট্টগ্রামবাসীর আর খোঁজ নাই। হ্যাঁ, ঠিক আছে, চট্টগ্রামবাসীর আর খোঁজ নাই। এখন স্যার সিলেটে দেন, স্যার উল্টাই দিব, স্যার ময়মনসিংহ দেন, উল্টাই দিব। যখন দিব তখন আর আপনাদেরও খোঁজ পাওয়া যাবে না। এই যে দেখেন, জায়গা দেওয়া থাকবে খাতাতে, এভাবে জায়গা দেওয়া থাকবে। ঠিক আছে, খাতাতে জায়গা দেওয়া থাকবে। আপনাকে 8টা প্রশ্ন না 8টা ঘর দিবে, এরকম 8টা ঘর দেওয়া থাকবে। ঠিক আছে, এটা ধরেন 1 নম্বরে আসছে, প্রশ্নটা 1 নম্বর, 1 নম্বর দিবেন, দিয়ে উত্তর কত? 0.5 বার।
অবচয়ের পরিমাণ কত বের করেছেন? 2 লাখ টাকা, লিখবেন 2 লাখ টাকা। ক্লিয়ার? এভাবে বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? অবচয়ের পরিমাণ কত বের করেছেন? 2 লাখ টাকা। সবাই কি ক্লিয়ার? পরে যাই আমরা, দেখি অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? এই প্রভাব ফেলবে না, প্রভাব ফেলবে না মানে কি? চলতি অনুপাতের পরিবর্তন হবে না। এটা খুবই সহজ, দেখেন এটা আমরা বারবার ভুল করি। চলতি অনুপাত মানে কি বলেন তো? চলতি অনুপাত মানে হচ্ছে ওপরে থাকবে চলতি সম্পদ, ওপরে কে থাকবে? ওপরে থাকবে চলতি সম্পদ আর নিচে থাকবে চলতি দায়, ঠিক আছে? তো এমন লেনদেন আমাকে খুঁজে বের করতে হবে যেটা দ্বারা শুধুমাত্র চলতি সম্পদ একবার বাড়বে, চলতি সম্পদ একবার কমবে, অথবা চলতি দায় একবার বাড়বে, চলতি দায় একবার কমবে। এই লেনদেনই শুধুমাত্র কি হবে না? চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? একটু বলেন, বলেন আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? এই যে যখন বলবে অনুপাতে প্রভাব ফেলবে না, এটার অর্থ কি জানেন? অনুপাতের পরিবর্তন হবে না। অনুপাতের কি হবে না? পরিবর্তন হবে না। অনুপাতের কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে একটা জিনিস আপনারা পড়েছেন না, সমীকরণের একদিকের পরিবর্তন হইলে সেটা দ্বারা কি প্রভাবিত হয় না? পড়েছি আমরা, যোগফল পরিবর্তন হয় না, পড়েছি না? তো ওই কনসেপ্টটা আমরা এখানে একটু মনে রাখবো। যদি শুধুমাত্র একটা উপাদানের পরিবর্তন হয়, অর্থাৎ চলতি সম্পদ একবার বাড়বে একবার কমবে, অথবা এমন কোন লেনদেন যেটি দ্বারা একবার চলতি দায় বাড়বে একবার চলতি দায় কমবে, এমন কোন যদি ঘটনা ঘটে, তাহলে সেটি অনুপাতের কি হবে না? অনুপাতের প্রভাব ফেলবে না। ক্লিয়ার? এখন এখানে বলছে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ। স্বল্প মেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ। তাহলে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে যখন আপনি চলতি দায় পরিশোধ করবেন, এটার মানে কি বলেন তো? আপনি নিশ্চয়ই স্বল্প মেয়াদী ঋণ যখন নিবেন তখন আপনার একবার চলতি দায় বাড়বে, আবার চলতি দায় যখন আপনি পরিশোধ করছেন একবার চলতি দায় কমবে। তাহলে আমাদের কি এই ইকুয়েশনের সাথে মিললো না? একবার চলতি দায় বাড়লো, একবার চলতি দায় কি হইলো? কমলো। এটার সাথে তো মিলেছে নাকি? তাহলে এটা উত্তর হতে পারে। আবার দেখি তো, বিবিধ দেনাদার হতে নগদ আদায়। তাহলে ভাইয়া দেখেন তো, বিবিধ দেনাদার থেকে যখন আমি নগদ আদায় করব তখন ঘটনা কি হবে? একবার দেনাদার নামক সম্পদ কমবে, একবার নগদ নামে সম্পদ বাড়বে। তার মানে কি এই যে এটার সাথে মিলছে আমার, দুইটাই চলতি সম্পদ, এটা উত্তর হতে পারে। এবার বলেছে কি দেখেন তো, বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। তাহলে পাওনাদারকে নগদ প্রদান করলে নগদ কমবে আর দায় কমবে, এটা হবে না। দেখেন এটা কি হবে? এটা তো দুই উপাদানকে প্রভাবিত করলো, চলতি সম্পদকেও করলো দায়কেও করলো, তাহলে এটা উত্তর হবে না। নগদে স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে স্থায়ী সম্পদ বিক্রি করলে আমার কি নগদ টাকা বাড়বে আর স্থায়ী সম্পদ কমবে, কিন্তু কোন সম্পদ এটা বলেন তো? এটা হচ্ছে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ কি চলতি অনুপাতে আসে? উত্তর হচ্ছে আসে না, তার মানে এটা উত্তর হবে না। তাহলে দিস কেসে আমার উত্তর হচ্ছে এ নাম্বার আর বি নাম্বার। হ্যাঁ, এই কেসে আমার উত্তর কি হচ্ছে? এ নাম্বার অথবা বি নাম্বার, দুইটাই আমার উত্তর। কিন্তু যখন ধরেন এই প্রশ্নটা আসছে, আপনি উত্তর করবেন এটাকে, দুইটাই রাইট, কিন্তু আপনি উত্তর করবেন এটাকে। কেন? কারণ ভার্সিটি কখনো দুইটা অপশন নেবে না। আমার জ্ঞান এবং অভিজ্ঞতা বলে ভার্সিটি এটাকে উত্তর নেয়, ঠিক আছে? আমার জ্ঞান এবং অভিজ্ঞতা বলে ভার্সিটি উত্তর নিয়েছে এটাকে, ঠিক আছে? এটাকে উত্তর নিয়েছে ভার্সিটি, সে কারণে উত্তর নিতে হবে খ নাম্বারকে। ক্লিয়ার? এই সবাইকে ক্লিয়ার? আমরা একটু বলি তো, সবাইকে ক্লিয়ার? এ না বি কনফিউজড? এও উত্তর বিও উত্তর, দুইটাই রাইট, কিন্তু আমরা উত্তর নিব এটাকে, আমরা উত্তর নিব এটাকে। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা উত্তর নিব খ নাম্বারকে, মনে থাকবে। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা উত্তর নিব কোনটাকে? খ নাম্বারকে। কেন? কারণ খ নাম্বার লেনদেনটা আমাদের বেশি পরিচিত এবং সবচেয়ে বহুল ব্যবহৃত লেনদেন, রাদার দেন ক নাম্বার। দ্যাট মিন্স আমরা উত্তর নিব খ নাম্বারকে। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ কোন অনুপাতে প্রভাব ফেলবে না বা অনুপাতে পরিবর্তন হবে না, এটা যদি জানতে চাই তাহলে আমি দেখব শুধুমাত্র অনুপাতের যে দুইটা মান আছে তার মধ্যে শুধুমাত্র একটাকে প্রভাবিত করবে। একটাকে প্রভাবিত করবে মানে কি? একবার বাড়বে চলতি সম্পদ আরেকবার কমবে, এমন কোন লেনদেন আছে কিনা, অথবা একবার চলতি দায় বাড়বে একবার চলতি দায় কমবে, এমন কোন লেনদেন আছে কিনা। তো আমি এমন লেনদেন পেয়েছি ক নাম্বার আর খ নাম্বার।
ইন দিস কেসে আমরা উত্তর নিব খ নাম্বার। ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার স্যার? একটু বলি তো, এটা কি বুঝতে পেরেছি? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঢাবিতে আজ পর্যন্ত 3বার আসছে এই প্রশ্ন, লাস্ট আসছে 23-24-এ। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, পরে যাই। নিম্নের কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে? এটা শুধু তড়িৎ অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য না, দুনিয়ার সব অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু তড়িৎ অনুপাত দিয়ে প্রশ্ন দিয়েছে, আমরা একটু তড়িৎ অনুপাত দিয়ে উত্তর করি। ওকে, তড়িৎ অনুপাত। হ্যাঁ, তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে ওপরে থাকবে তড়িৎ সম্পদ, ওপরে কে থাকবে? তড়িৎ সম্পদ, আর নিচে থাকবে চলতি দায়। নিচে থাকবে কে? চলতি দায়। ওকে, এই দুইটাই হচ্ছে তড়িৎ অনুপাতে কি রয়েছে, এই দুইটার উপরে তড়িৎ অনুপাতের প্রভাব রয়েছে। তো প্রশ্নে আমাকে বলেছে মজুত পণ্য হ্রাস। মজুত পণ্য তো তড়িৎ অনুপাতে কাজে লাগে না, কারণ তড়িৎ সম্পদের মধ্যে মজুত পণ্য যায় না, এটা উত্তর হবে না। আর ঘ নম্বরে বলছে জমাকৃত মুনাফা বৃদ্ধি। তাহলে জমাকৃত মুনাফা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। কি হিসাব? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে তড়িৎ অনুপাতের ক্ষেত্রে কি মালিকানা সত্ত্ব লাগছে? লাগছে না। তাহলে আমার লাগবে কি? লাগবে তড়িৎ সম্পদ আর লাগবে চলতি দায়। রাইট? তো প্রদেয় বৃদ্ধি। প্রদেয় কি? প্রদেয় হচ্ছে চলতি দায়। তাহলে এটা লাগছে প্রাপ্য বৃদ্ধি। তাহলে প্রাপ্য কি? প্রাপ্য চলতি সম্পদ। তাহলে এই দুইটা জিনিস লাগছে আমার। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। মনে রাখবেন, মনে রাখবেন, ওপরে যে মানটা আছে, এই ওপরের মানের সাথে অনুপাতের সম্পর্ক পজিটিভ। অর্থাৎ তড়িৎ সম্পদ যদি বাড়ে, তড়িৎ অনুপাতও বাড়বে। ওপরের মান যদি কমে, অর্থাৎ তড়িৎ সম্পদ যদি কমে, তাহলে তড়িৎ অনুপাতও কমবে। বোঝা গেছে? তাহলে আমি কি বলেছি? ওপরে যে মানটা আছে, এই মানের সাথে অনুপাতের সম্পর্ক হচ্ছে পজিটিভ। মানে তড়িৎ সম্পদ যদি বাড়ে, তড়িৎ অনুপাতও বাড়বে। তড়িৎ সম্পদ যদি কমে, তাহলে তড়িৎ অনুপাতও কমবে। ক্লিয়ার? আর নিচে যে মানটা আছে তার সাথে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ চলতি দায় যদি বাড়ে, তড়িৎ অনুপাত কমবে। এই চলতি দায় যদি কমে, তাহলে তড়িৎ অনুপাত বাড়বে। বুঝতে পেরেছি? তো প্রশ্নে চেয়েছে হ্রাস পাবে, অনুপাত কি হবে? অনুপাত হ্রাস পাবে। তাহলে বলেছে আমাদের প্রদেয় সমূহ বৃদ্ধি। তাহলে প্রদেয় সমূহ মানে কি? চলতি দায় হিসাব। সেটা কই আছে? এখানে আছে। তাহলে এটা যদি বৃদ্ধি পায়, নিচের সাথে সম্পর্ক কেমন? উল্টা সম্পর্ক। চলতি দায় বৃদ্ধি মানে কি? প্রদেয় সমূহ চলতি দায়। এটা বৃদ্ধি পাচ্ছে মানে কি? আমার অনুপাত এই যে হ্রাস পাচ্ছে, নিচেরটার সাথে উল্টা সম্পর্ক। দিস ইজ আওয়ার অ্যান্সার। গতে বলেছে প্রাপ্য সমূহ বৃদ্ধি। তাহলে প্রাপ্য সমূহ কি হিসাব? তড়িৎ সম্পদ হিসাব। তাহলে তড়িৎ সম্পদ যদি বাড়ে, ওপরটার সাথে সম্পর্ক কেমন? পজিটিভ সম্পর্ক। তাহলে অনুপাতও বাড়বে। তো উত্তরে তো চেয়েছে অনুপাত কমবে কোনটা? দ্যাট মিন্স আমার উত্তর খ নম্বর। সবাই কি ক্লিয়ার স্যার? সবাই কি ক্লিয়ার? এই সবাই কি ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বলি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? প্রশ্নে বলছে দেনাদার আবর্তন কত, তাই না? দেনাদার সৃষ্টি হয় কি করলে? দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয় করলে, তাই না? তাহলে ওপরে ধারে বিক্রয়, নিচে কে থাকবে? নিচে থাকবে গড় দেনাদার। ওপরে ধারে বিক্রয়, নিচে থাকবে কে? গড় দেনাদার। ডিও রিটেনে আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী ধারে বিক্রয় কি দেয়া আছে? ধারে বিক্রয় দেয়া আছে কত টাকা? 65 লাখ টাকা। হয়েছে? আর আমাদের গড় দেনাদার কি করে বের করব? শুরুতে দেনাদার, শেষে দেনাদার। শুরুতে দেনাদার ছিল 6 লাখ, শেষে দেনাদার ছিল 7 লাখ। তাহলে 7 6 কত? 13 লাখ। 13 লাখকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হয় 6,50,000 টাকা, তাই না ভাইয়া? এই তো সূত্র। তাহলে 3 শূন্য কাটেন, এটা কাটেন, এটা কাটেন। 65 দিয়ে 650 কে কাটলে কয়বার যায়? 10 বার যায়। তাহলে উত্তর হচ্ছে 10 বার। উত্তর কয়বার? উত্তর 10 বার। ক্লিয়ার সবাই? এই সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলি আমরা বুঝতে পেরেছি কিনা। সহজ এগুলো, এগুলো খুবই সহজ, কিন্তু দেখে যেতে হবে, সেই কারণে দেখাচ্ছি। দেখেন, নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত? ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আবার রাবিতেও আসছিল, ঢাবির এই প্রশ্নটা রাবিতেও আসছিল। হ্যাঁ, পরিশোধিত আয়ের অনুপাতকে ইংরেজিতে বলে পিই রেশিও। কি বলে? পিই রেশিও। এখন এই পিই রেশিও মানে কি? পিতে হচ্ছে প্রাইস, পিতে কি? পিতে হচ্ছে প্রাইস, ইতে কি? ইতে হচ্ছে
আর্নিংস, আরতে কি, আরতে হচ্ছে রেশিও, ঠিক আছে। তাহলে পি রেশিও মানে কি, প্রাইস আর্নিং রেশিও বা পরিশোধিত আয়ের অনুপাত, ঠিক আছে। সবাইকে বুঝতে, ও সরি সরি মিস্টেক করেছি, এটা হচ্ছে পে আউট রেশিও, পি না, পি রেশিও তো আরেকটা জিনিস, মাথা খারাপ হয়ে গেছে। শোনেন, পরিশোধিত আয়ের অনুপাতকে ইংরেজিতে বলে পে আউট রেশিও। কি বলে? পে আউট রেশিও, তাই তো বলি, এটাকে বলে পে আউট রেশিও, বুঝতে পেরেছেন? পে আউট, ঠিক আছে, পরিশোধিত আয়ের অনুপাত, হ্যাঁ, পে আউট রেশিও, ঠিক আছে। তাহলে এই পরিশোধিত আয়ের অনুপাত মানে কি জানেন? আমরা জানি কি, আমরা জানি যে নিট মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করি, তাই না ভাইয়া? নিট মুনাফা থেকে আমরা কি করি? লভ্যাংশ প্রদান করি, রাইট। তো এই নিট মুনাফার কতটুকু অংশ আমরা নগদ লভ্যাংশ হিসাবে প্রদান করি সেটা জানার জন্য এই অনুপাতটা তৈরি করা হয়। তাহলে আমি কি বলেছি ভাইয়া বলেন তো? নিট মুনাফার কতটুকু অংশ আমরা নগদ লভ্যাংশ হিসাবে প্রদান করি সেটা জানার জন্য আমাদের পে আউট রেশিও বা পরিশোধিত আয়ের অনুপাত নির্ণয় করা হয়। তার মানে এই পরিশোধিত আয়ের অনুপাত মানে কি, ওপরে থাকবে নগদ লভ্যাংশ, নিচে থাকবে নিট মুনাফা, নগদ লভ্যাংশ নিট মুনাফা, এই যে উত্তর। বুঝতে পেরেছেন সবাই? এই সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলি আমরা কি বুঝছি ভাইয়া? পরে যাই। ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না? আমরা জানি ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে দুটো জিনিস বিবেচনা করা হয় না। নাম্বার 1 হচ্ছে মজুত পণ্য, বোর্ডের প্রশংসা করলাম কালকে, আজকে সমস্যা দেখেন। একটা হচ্ছে মজুত পণ্য আর একটা হচ্ছে অগ্রিম খরচ। এই দুইটা কি হয় না বলেন তো? এই দুইটা বিবেচনা হয় না, রাইট। তাহলে আমরা দেখি তো, নগদ টাকা বিবেচনা হয়, দ্যাট মিন্স উত্তর হবে না। প্রাপ্য হিসাব হয়, দ্যাট মিন্স উত্তর হবে না। এই যে অগ্রিম প্রদত্ত খরচ আছে, মজুত পণ্য আছে, তাই না? তো দুইটাই যদি থাকে আমরা উত্তর নিব, বিবেচিত হয় না কোনটি? মজুত পণ্য। বুঝতে পেরেছেন? কারণ এটা অপেক্ষাকৃত সবচেয়ে কম তরল সম্পদ, সে কারণে বিবেচিত হয় না, মনে থাকবে। তাহলে মজুত পণ্য এবং অগ্রিম খরচ থাকলে আমরা উত্তর নিব কোনটা? আমরা উত্তর নিব মজুত পণ্যকে। ক্লিয়ার সবাই? সবাই কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলি তো স্যার, এটা বুঝতে পেরেছি কিনা? একটু বলি, আমরা কি বুঝতে পেরেছি? বলেন তো আমরা বুঝতে পেরেছি কিনা? কি ব্যাপার, একটা সিলেক্ট করা আরেকটা। ক্লিয়ার সবাই? আমরা বলেন, সাউন্ড কমে গেছে, একটু বলি আমরা কি বুঝতে পেরেছি? বলেন তো আমরা। ওকে, পরে যাই দেখি পরে কি বলছে। মজুত পণ্যের আবর্তন সময় কত মাসে? মজুত পণ্যের আবর্তন সময় জানতে চাচ্ছে, সময়। তাহলে মজুত পণ্যের আবর্তন সময় বের করার আগে আমাকে যেটা করতে হবে, মজুদ আবর্তন অনুপাত বের করতে হবে, তাই না ভাইয়া? আমার কেন জানি মন বলছে আবর্তন অনুপাত থেকে এবার প্রশ্ন দিবে, ঠিক আছে। তিনটা আবর্তন অনুপাত আছে না, দেনাদার আবর্তন, সম্পত্তি আবর্তন, মজুদ আবর্তন, এই তিনটা অনুপাত ভালো করে শিখতে হবে। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় থাকবে ওপরে, কে থাকবে? বিক্রিত পণ্যের ব্যয়। নিচে কে থাকবে? নিচে থাকবে গড় মজুদ। এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না ভাইয়া? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি প্রশ্নে দেয়া আছে? দেখি তো আমরা। বিক্রয় দেয়া আছে, বিক্রয় খরচ দেয়া আছে, মোট মুনাফা দেয়া আছে, তাই না? তাহলে এই যে মোট মুনাফা যদি দেয়া থাকে আর বিক্রয়ের টাকা যদি দেয়া থাকে, তাহলে মুনাফা কত টাকা হয় বলেন তো? মুনাফা কিসের উপরে ধরবো আমরা? মুনাফা আমরা ধরবো বিক্রয়ের উপরে। তাহলে বিক্রয় আছে কত লাখ? 10 লাখ। 10 লাখের 30% কত? 3 লাখ টাকা। হইলো? তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত হবে বলেন? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কে বলতে পারে? মুনাফা দেয়া থাকলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? বিক্রয় মাইনাস মুনাফা, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে বিক্রয় আছে 10 লাখ, মুনাফা আছে 3 লাখ, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? 7 লাখ টাকা হবে না ভাইয়া? এই যে 7 লাখ বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেলাম কত? 7 লাখ টাকা পেলাম, ঠিক আছে। এবার আসেন, আমাদের কি লাগবে এবার? এবার আমাদের লাগবে গড় মজুদ। তাহলে গড় মজুদের সূত্র কি ভাইয়া? গড় মজুদের সূত্র হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। তো প্রশ্নে আমাদের 31, 12, 11 আর এখানে আছে কত? 31, 12, 10, তাই না? তাহলে একটা হচ্ছে 10 তারিখের 31 আর একটা হচ্ছে 11 তারিখের, তাই না? তার মানে একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে সমাপনী। তাহলে কত দেয়া আছে বলেন তো? 80,000 টাকা এখানে, আর এখানে কত টাকা? এখানে 60,000 টাকা। তাহলে 80 আর 60 কত হয়? 1,40,000 টাকা হয়। একা ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত টাকা হয়? 70,000 টাকা। এটা হচ্ছে আমাদের গড় মজুদের পরিমাণ, 70,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটি, এটা যদি কাটি, 7 দিয়ে 70 কে কাটলে কয়বার যায়? 10 বার যায়। তাহলে উত্তর হবে আমার 10 বার।
কিন্তু আমাকে কিন্তু মজুদ আবর্তন অনুপাত জানতে চাইনি, আমার কাছ থেকে জানতে চেয়েছে মজুদ আবর্তনের সময় কত। তাহলে মজুদ আবর্তনের সময় আমাকে বলেছে মাসে, তাহলে আমাকে বলেন কয় মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। তাহলে 12 মাস আর নিচে থাকবে এই যে মজুদ আবর্তনের মান 10। তাহলে কত হবে? 10 দিয়ে 12 কে কাটলে 1.2 বার, কত হবে? 1.2 মাস। বার না তো, মাস হবে। এন্ড কেমনে 1.2? এটাও প্রশ্ন করবেন অনেকে। 10 দিয়ে 12 কে ভাগ দেন, দেখেন 10 একে কত? 10, থাকে কত? 2, দশমিক নেন 0, 10 দুগুণে কত? 20 হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? এখানে যদি মাস না বলে যদি আপনাকে বলতো, আপনাকে মাস না বলে এখানে আপনাকে আর কিসে বলতে পারতো বলেন তো? সপ্তাহ কত? তাহলে 52 সপ্তাহে কি বলেন তো? আমরা জানি 52 সপ্তাহে 1 বছর, দিন বললে 365, তাই না? এইভাবে আমরা বের করতে পারতাম। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? এটা একটু বলি, আমরা কি সকলে বুঝতে পেরেছি মজুদ আবর্তনের সময়টা? তাহলে উত্তর হবে এটা। চলতি দায় পরিশোধ করার সক্ষমতা, ফার্মস অ্যাবিলিটি টু পে কারেন্ট লাইবিলিটিস, কোনটি দিয়ে পরিমাপ করা যায়? অর্থাৎ একটি ফার্মের চলতি দায় পরিশোধের ক্ষমতা আমরা কি দিয়ে পরিমাপ করতে পারবো? আমরা পরিমাপ করতে পারবো তারল্য অনুপাত দিয়ে। কি অনুপাত দিয়ে? তারল্য অনুপাত দিয়ে পারবো, তাই না ভাইয়া? তারল্য অনুপাত দিয়ে আমরা চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করতে পারি। তো ইনভেন্টরি টার্নওভার মানে মজুদ আবর্তন না, সংগ্রহের গড় দিন না, অ্যাসিড টেস্ট অনুপাত। এই যে তারল্য অনুপাত কয় প্রকার? তারল্য অনুপাত 3 প্রকার, তাই না? একটা হচ্ছে কি অনুপাত? একটা হচ্ছে চলতি অনুপাত। তারল্য অনুপাত 3 প্রকার, একটা হচ্ছে চলতি অনুপাত, 2 নাম্বার হচ্ছে অ্যাসিড টেস্ট বা তড়িৎ অনুপাত। এই অ্যাসিড টেস্টের আরেকটা নাম কি বলেন? অ্যাসিড টেস্টের আরেকটা নাম হচ্ছে তড়িৎ অনুপাত, রাইট? আর আরেকটা কি বলেন? আরেকটা হচ্ছে চলতি মূলধন অনুপাত। এই 3টা অনুপাত দিয়ে আমরা কি করতে পারি বলেন তো? স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে পারি। তো এই যে অ্যাসিড টেস্ট অনুপাত আমাদের উত্তর। ঠিক আছে, ক্লিয়ার সবাই? পরে যাই আমরা দেখি, নিচের কোনটি সাধারণত স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপ কম গুরুত্বপূর্ণ? কি বলেছে? কম গুরুত্বপূর্ণ। নিচের কোনটি সাধারণত স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপক হিসাবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? ভাইয়া সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কথাটার অর্থ কি জানেন? বিবেচিত হবে না। কি বলেছি? বিবেচিত হবে না। ঠিক আছে, কোনটি বিবেচিত হবে না? বাংলা কথা, স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপক হিসাবে কোনটি বিবেচিত হবে না? কম গুরুত্বপূর্ণ কথাটার অর্থ হচ্ছে বিবেচিত হবে না। তাহলে আমাদেরকে আগে জানতে হবে স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপক হিসাবে বিবেচিত হয় কি? বিবেচিত হয় হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায় দিয়ে যে অনুপাতগুলো হয় সেগুলো, তাই না? সেগুলো বিবেচিত হয়। তো কতে আমাকে বলেছে ঋণ অনুপাত। ভাইয়া এই ঋণ মানে কি চলতি দায়কে বোঝাচ্ছে? না, এই ঋণ মানে দীর্ঘমেয়াদী দায়কে বোঝাচ্ছে। তাহলে উত্তর ক। খতে বলছে চলতি অনুপাত। চলতি অনুপাতে কি থাকে? চলতি সম্পদ থাকে না, চলতি দায় থাকে না, তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা উত্তর হবে না। তড়িৎ অনুপাত, অবশ্যই তড়িৎ অনুপাতের মধ্যে চলতি সম্পদ দায় থাকে, এটা উত্তর হবে না। নগদ অনুপাত, নগদ কি? নগদ চলতি সম্পদ না, তার মানে এটাও। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নগদ প্রবাহ মানে কি? নগদ টাকা চলতি, তাহলে এটাও হবে না। তাহলে উত্তর কি হইলো? ঋণ অনুপাত। কেন ভাইয়া? কারণ ঋণ মানে দীর্ঘমেয়াদী দায়। আমরা জানি স্বল্পমেয়াদী তারল্য হিসাবে দীর্ঘমেয়াদী দায় বিবেচিত হয় না। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? আচ্ছা, পারেন তো সবাই, ভালোই দেখছি। নিচের কোনটি চলতি মূলধনের অংশ নয়? আরে চলতি মূলধন হতে হলে কি হইতে হবে বলেন তো? চলতি মূলধন হইতে হলে চলতি সম্পদ আর চলতি দায় থাকা লাগবে, তাই না? চলতি সম্পদ এবং চলতি দায় মাইনাস করলেই তো আমরা কি পাবো? চলতি মূলধন পাবো। তাহলে বলছে স্বল্প মেয়াদী ব্যাংক লোন, তাহলে স্বল্প মেয়াদী মানে চলতি, ব্যাংক লোন মানে দায়, তার মানে চলতি দায়, এটা অবশ্যই অংশ, সে কারণে উত্তর হবে না। প্রাপ্য বিল চলতি সম্পদ, অবশ্যই অংশ, উত্তর হবে না। গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা, ভাইয়া বলেন তো গ্যাস লাইন কি আমরা স্বল্প মেয়াদের জন্য নিই না দীর্ঘমেয়াদের জন্য নিই? অবশ্যই দীর্ঘমেয়াদের জন্য নিই। তাহলে গ্যাস লাইন যেহেতু আমরা দীর্ঘমেয়াদের জন্য নিব, তার জন্য যে সিকিউরিটি মানিটা জমা দিতে হয় সেটা কি চলতি সম্পদ হবে না স্থায়ী সম্পদ হবে? এটা অবশ্যই স্থায়ী সম্পদ হবে। দেন মিন্স এটি যেহেতু স্থায়ী সম্পদ হবে, এটি চলতি মূলধনের অংশ নয়, উত্তর হবে গ। প্রদেয় লভ্যাংশ চলতি দায় হিসাব। অ্যাডভান্স প্রিপেইড প্রিপেমেন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে অগ্রিম ব্যয়কে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে অগ্রিম ব্যয়ের ইংরেজি, ঠিক আছে? অগ্রিম ব্যয়ের ইংরেজিকে বলা হয় অ্যাডভান্স প্রিপেইড বা প্রিপেমেন্ট, তার মানে এটিও চলতি সম্পদের অংশ। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া?
বুঝতে পারছি আমরা, চলতি মূলধনের অংশ নয়। এই প্রশ্নটা আবার জিএসটি তে 22-23 না 21-22 আসছিল, সেম প্রশ্ন। 22-23 কি 21-22, সম্ভবত 22-23 আসছিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে সবাই? পরে যাই আমরা। এই যে দেখেন, কোম্পানির মুনাফার হার কত, কি বলেছে? কোম্পানির মুনাফার হার কত, তাই না? এখন মুনাফার হার বের করতে বলেছে। এখন মুনাফার হার আমরা চাইলে নিট বিক্রয়ের উপরও বের করতে পারি, আবার গড় সম্পদের উপরও বের করতে পারি। কিচ্ছু বলেনি। যদি কিছু না বলে তাহলে মনে রাখতে হবে আমাদেরকে নিট মুনাফার হার বের করতে হবে। কি বের করতে হবে? যদি কিছু না বলে তাহলে আমাদেরকে নিট মুনাফার হার বের করতে হবে। তাহলে নিট মুনাফার হারের সূত্র কি? নিট মুনাফার হারের সূত্র হচ্ছে নিট আয় ডিভাইডেড বাই নিট বিক্রয়, কারণ বিক্রি করলে নিট আয় হয়। বুঝতে পেরেছি? গুণন হার বলেছে 100 দিয়ে গুণ করব। তাহলে করে দেখি তো, নিট আয় কত? 24,000 টাকা। নিট বিক্রয় কত? 4 লাখ টাকা। গুণন কত? 100। 3 শূন্য কাটেন, কেটেছি। এই শূন্য কাটেন, এই শূন্য, এই 2 শূন্য কাটেন। 4 6 কত? 24, অর্থাৎ উত্তর 6%। ক্লিয়ার? উত্তর কত পার্সেন্ট? উত্তর 6%। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি আমরা, সবাই কি বুঝতে পেরেছি আমরা? এখন দেখেন, উত্তরে আমরা 6% পেয়ে গেছি, কিন্তু সেম প্রশ্ন আসছে, উত্তরে 6% নাই। তখন আমি কি করব? তখন কিন্তু আপনাকে এই গড় সম্পত্তির উপরে মুনাফা বের করে দেখতে হবে, তাহলে উত্তর পাই কিনা। তখন আপনাকে 24,000 ভাগ কত করতে হবে? 6 লাখ। হ্যাঁ, গুণন 100 করতে হবে। বুঝতে পেরেছেন? শূন্য কাটেন, এই শূন্য কাটেন, তাহলে উত্তর হয়তো কত? তাহলে উত্তর হয়তো 4%। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি কিছু না বলে তাহলে আমরা নিট মুনাফার হার বের করব। তো নিট মুনাফার সূত্র কি? উপরে নিট মুনাফা বা নিট আয়, নিচে নিট বিক্রয়। কিভাবে মনে রাখবো? বিক্রি করলে মুনাফা হয়, গুণন 100। ঠিক আছে, তো করে আমরা দেখছি উত্তর আছে। এখন সাপোজ এটা উত্তর নাই, করে দেখছি উত্তর হচ্ছে না, তখন আমাদের আদার অপশন খুঁজতে হবে। তখন দেখেন, সম্পত্তির উপরে মুনাফার হার বের করব আমরা। ওপরে মুনাফা, নিচে সম্পত্তি, গুণন 100 করে দেখবেন, তখন উত্তর থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, পরে যাই আমরা, দেখি। এখানে বলেছে কি? এখানে বলেছে প্রতিষ্ঠানের নিচের কোনটি আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত? আর্থিক সচ্ছলতা, আর্থিক কি বলেছে? আর্থিক সচ্ছলতা যাচাই বলেছে। তাহলে আর্থিক সচ্ছলতা যাচাই করা যায় কি দিয়ে জানেন? সচ্ছলতার অনুপাত দিয়ে। কি দিয়ে? সচ্ছলতার অনুপাত দিয়ে। ওকে, এন্ড সচ্ছলতার অনুপাত কোনটা আমাদেরকে দেখতে হবে। মালিকানা অনুপাত? না, এটা মালিকানা অনুপাত না। স্থায়ী সম্পদ অনুপাত? না। দ্রুত অনুপাত? না, এটা তো তারল্য। দেনাদার মালিকানা অনুপাত? হ্যাঁ, এখানে একটু মিস্টেক আছে। হ্যাঁ, এখানে দেনাদার না, এটা হবে দেনা মালিকানা অনুপাত। অপশনটা হবে হচ্ছে দেনা মালিকানা অনুপাত। অপশনটা হবে, একটু লিখে নেন এইভাবে, দেনা মালিকানা। হ্যাঁ, দেনাদার না, এটা হবে দেনা মালিকানা অনুপাত। আর এই দেনা মানে কি জানেন? এই দেনা মানে হচ্ছে ঋণ। দেনা মানে কি? ঋণ। ঋণকে বলা হয় দেনা, আর মালিকানা মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখন এই সচ্ছলতা যাচাইয়ের অনুপাতগুলো কোনগুলো? এই সচ্ছলতা যাচাইয়ের অনুপাতগুলো খুব সহজ। একটা হচ্ছে সম্পত্তি মালিকানা অনুপাত, তারপরে ঋণ মালিকানা অনুপাত বা দায় মালিকানা অনুপাতও বলি আমরা একে। ঠিক আছে, এই জিনিসগুলো, হ্যাঁ, সম্পত্তি দায় অনুপাত, হ্যাঁ, এগুলোই হচ্ছে সাধারণত আমাদের আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন এগুলো? তাহলে দেনা মানে আমরা ঋণ বা দায়কে বোঝাচ্ছি। বুঝতে পেরেছেন? দেনা মানে ঋণ বা আমরা কাকে বোঝাচ্ছি? দায়কে বোঝাচ্ছি। ওকে, পরে যাই। কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত? আবার আসছে। তাহলে সচ্ছলতা নির্দেশ করি কোনটি দিয়ে? চলতি অনুপাত দিয়ে? না, মুনাফা দিয়ে? না, এই যে দেখেন, ঋণ। ঋণ মানে দায়, মূলধন মানে মালিকানা। তাহলে উত্তর হবে গ নম্বর। দ্রুত অনুপাত, এটা তো তারল্য অনুপাত। সম্পদ আবর্তন, কার্যভিত্তিক অনুপাত, হবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা আবার ব্যাংক সমন্বয়ের প্রশ্ন আসছে, সলভ করাইছি, করে নিয়ে এগুলো বাসায়। এই প্রশ্নটা আমরা একটু পড়ি। এই প্রশ্নকে মডিফাই করে ঢাবি এবার একটা প্রশ্ন দিয়েছে, আমরা পড়ি প্রশ্নটা। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্ন। দেখেন,
বেক্সিমকো কোম্পানি 500 টাকার মণিহারি পণ্য ক্রয় করে, কিন্তু ভুলবশত ইহা 5000 টাকা দিয়ে মণিহারি হিসাবে ক্রেডিট এবং নগদান হিসাবে ডেবিট করেছে। এই ভুল সংশোধনের পূর্বে মণিহারি এবং নগদান বই সম্পর্কে কোনটি সত্য হবে? দেখেন, মণিহারি কিনছেন 500 টাকা, মণিহারি কিনছেন কত টাকা? 500 টাকা কিনছেন, ওকে। কিন্তু মণিহারি কিনলে মণিহারি হওয়ার কথা কি ছিল? ডেবিট। মণিহারি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। কিন্তু আপনি 5000 টাকা দিয়ে মণিহারিকে কি করেছেন? ক্রেডিট করেছেন। তাহলে মণিহারি ক্রেডিট কখন হয় বলেন তো? মণিহারিকে আপনি ক্রেডিট করেছেন মানে কি? মণিহারিকে কম দেখাইছেন না ভাইয়া? ক্রেডিট করা মানে কি? মণিহারি কম দেখানো হয়েছে। আবার নগদান হিসাবকে ডেবিট করেছেন, কিনলে তো নগদান ক্রেডিট হওয়ার কথা, কিন্তু নগদানকে আপনি কি করেছেন? নগদানকে আপনি ডেবিট করেছেন। কি করেছেন? নগদান ডেবিট। তো নগদান কখন ডেবিট হয়? নগদান বেশি হলে ডেবিট হয়। তাহলে এই যে উত্তর পেয়ে গেছেন, মণিহারি কম নগদান বেশি দেখানো হবে, নগদান বেশি মণিহারি কম দেখাবে। এই যে উত্তর, নগদান কম মণিহারি কম না, মণিহারি আচ্ছা নগদান কম বলেছে, এই যে হবে না, নগদান কম বলেছে হবে না, নগদান বেশি বলেছে মণিহারি বেশি বলেছে, সে কারণে হবে না। বুঝতে পেরেছেন এটা? এটা কি বুঝতে পেরেছি আমরা স্যার? স্যার এটা একটু উত্তর করি তো সবাই, এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি কিনা? বেক্সিমকো কোম্পানি 500 টাকার মণিহারি পণ্য ক্রয় করে ভুলবশত ইহা 5000 টাকা দিয়ে মণিহারিকে ক্রেডিট করেছে। মণিহারিকে ক্রেডিট করা মিন্স মণিহারিকে আমরা কম দেখাইছি, ঠিক আছে। আর নগদান হিসাবকে ডেবিট করেছি মিন্স নগদান হিসাবকে আমি বেশি দেখাইছি, তাই না ভাইয়া? তাহলে নগদান বেশি মণিহারি কম দেখানো হবে। বোঝা গেছে ভাইয়া সবাই? একটু বলি তো। 38 দেখি, একটি কোম্পানির ঋণ মূলধন অনুপাত 5:3, ঋণ মূলধন অনুপাত 5:3, ওই কোম্পানির মোট সম্পদের মূল্য 500 কোটি টাকা হলে কোম্পানির মূলধনের পরিমাণ কত? তাহলে ঋণের মান কত বলেন তো? ঋণ মানে দায়, সেটা কত আছে? 5। মূলধন মানে মালিকানা সত্ত্ব, সেটা কত আছে বলেন তো? 3। টাকা কিসের দেয়া আছে বলেন তো? সম্পদের মূল্য দেয়া আছে। কিসের টাকা দেয়া আছে? সম্পদের মূল্য। তাহলে এই যে দায় আর মূলধন, দায় আর মূলধন যোগ করলে কি পাই আমরা? সম্পদ পাই না? তাহলে সম্পদের মান কত হবে? 8 হবে। তাহলে সম্পদ যেটা 8, সেটা টাকায় কত দেয়া আছে? টাকায় দেয়া আছে 500, রাইট? তাহলে এখন আমরা কি করব? সম্পদকে সম্পদ দিয়ে ভাগ দিব, গুণ দিব কি দিয়ে বলেন তো? গুণ দিব আমরা, প্রশ্নে কিসের মান জানতে চেয়েছে? মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধনের মান 3, গুণ দিব 3 দিয়ে। তাহলে এখানে কত হয়? ও আচ্ছা, এখানে হয় 1500। 1500কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাই না? আমরা ভাগ করব কাকে? 1500কে ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 দুগুণে 16, তাহলে 8 একে কত? 8, তাহলে থাকে কত? 7 0, 8 9 72, মানে 8 8 64, থাকে কত? 6 0। তাহলে কয়বার যায়? 6 0 মানে আমাদের 7 8 কত? 7 8 56, থাকে কত? 4, যায় না, দশমিক 0, তার মানে 5 8 40। এই যে মিলে গেছে, তাহলে উত্তর হবে 187.5 crore। এই যে উত্তর ক। বুঝতে পেরেছেন? জি, ওটা সচ্ছলতার অনুপাত। হ্যাঁ, মূলধন গিয়ারিং ও সচ্ছলতার অনুপাত, কম ব্যবহার হয়, ঠিক আছে। সেটাও সচ্ছলতার অনুপাত, সেটা কম ব্যবহার হয়। ওকে, এই সবাইকে বুঝতে পেরেছি এটা? সবাইকে বুঝতে পেরেছি এটা? আমরা বলি সেম প্রশ্ন ভাইয়া, আমরা কি পড়েছি? ঋণ মূলধন। আমরা কি পড়েছি? ঋণ মূলধন। ঋণের মান 5, মূলধনের মান 3। তাহলে সম্পদ কত বলেন তো? সম্পদের মান হচ্ছে 8। কেন সম্পদ বের করলাম? কারণ টাকা দেয়া আছে সম্পদের, তাই। তাহলে সম্পদের টাকাকে সম্পদের অনুপাতের মান দিয়ে ভাগ করব। প্রশ্নে জানতে চাইছে মূলধনের পরিমাণ কত? মূলধনের মান 3, 3 দিয়ে গুণ করব। প্রশ্ন যদি বলতো ঋণের মান কত, তাহলে আমরা 500কে ভাগ দিতাম কত দিয়ে? 8 দিয়ে, আর গুণ দিতাম কত দিয়ে? 5 দিয়ে। ওই যে অনুপাতের যে ম্যাথ করলাম, সেম হুবহু সেম। ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সার মুখস্থ হবে, যারা পড়াশোনা করবে ভালো মুখস্থ হবে, খুবই স্বাভাবিক ঘটনা। নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাতের উদাহরণ? কার্যভিত্তিক অনুপাত মানে মনে রাখবেন যার সাথে আবর্তন কথাটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে কার্যভিত্তিক অনুপাত। শেষ। চলতি অনুপাত, তারল্য অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, কার্যভিত্তিক অনুপাত। এই যে উত্তর পেয়েছি। বিনিয়োগ হতে আয়, যার সাথে আয় মুনাফা প্রাপ্তি থাকবে সেটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। শেয়ার প্রতি আয়, মুনাফা উপার্জন ক্ষমতা অনুপাত। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে আয় প্রাপ্তি এগুলো থাকলে কি হবে? মুনাফা উপার্জন ক্ষমতার অনুপাত। আবর্তন থাকলে কার্যভিত্তিক অনুপাত, আর এই চলতি এগুলো হচ্ছে তারল্য অনুপাত। ক্লিয়ার? ও আল্লাহ, পরে যাই।
মজুত মালের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে মজুত মালের অনুপাত নির্ণয় করতে বললে একটা সূত্র আছে না মজুত মালের? বলেন। মজুত মালের সূত্র আছে? মজুত মাল বা সমাপনী মজুদের কি সূত্র আছে? বলেন, আছে না? সূত্রটা কি আমাকে বলেন। সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ। এটা করলে আমরা কি পাবো বলেন? এটা করলে আমরা মজুত মাল পাবো। তাহলে প্রশ্নে কি চলতি সম্পদ দেয়া আছে? 45,000 টাকা দেয়া আছে, কিন্তু প্রশ্নে জীবন ও তরিত সম্পদ দেয়া থাকবে না, আমাকে তরিত সম্পদ বের করতে হবে। তো তরিত সম্পদ বের করতে আমাদের দেখেন তরিত অনুপাত দেয়া আছে, যেখানে হচ্ছে 3 হচ্ছে কি, 3 হচ্ছে তরিত সম্পদের মান, আর এই 2 হচ্ছে চলতি দায়ের মান। কার মান? চলতি দায়ের মান। তাহলে এখন প্রশ্নে এই যে চলতি দায় 2 সমান কত টাকা দেয়া আছে দেখেন তো? 15,000 টাকা দেয়া আছে, আছে না? তাহলে আমার এখন কাজ কি হবে? এই 15,000 কে কিসের মান? চলতি দায়ের মান। সেটা দিয়ে এই যে চলতি দায়ের যে অনুপাতের মান 2 দিয়ে ভাগ করব, করেছি। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ গুণন। এই প্রশ্ন সলভ করতে কিসের মান লাগবে? তরিত সম্পদের মান লাগবে। তাহলে এই যে তরিত সম্পদের অনুপাতের মান কত আছে? 3। তাহলে গুণ দিব 3 দিয়ে। তাহলে 3 15 45, 45,000 কে 2 দিয়ে ভাগ করলে হয় 22,500। না বিশ্বাস হলে হাতে কলমে করে দেখবেন। হয়েছে 22,500। এই যে তরিত অনুপাতের মান পেলাম কত? 22,500 টাকা। এখন আমরা এই 45,000 থেকে 22,500 কে বাদ দিব, দিলে থাকবে 22,500 টাকা। এটাই হচ্ছে মজুত মালের পরিমাণ। শুধু মজুত মাল না, মজুত মাল এবং অগ্রিম খরচাবলীর পরিমাণ যদি নির্ণয় করতে বলে এই অনুপাতের প্রশ্ন দিয়ে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সূত্রটা লিখব চলতি সম্পদ থেকে তরিত সম্পদ বাদ, তাহলে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হবে 22,500 টাকা। ওকে, এই বুঝতে পেরেছি সবাই? একটু বলি সবাই বুঝছি কিনা আমরা? অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি নির্দেশ করে? অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়। তাহলে অনুপার্জিত আয় কি হিসাব? অনুপার্জিত আয় হচ্ছে দায় হিসাব, তাই না? তাহলে অনুপার্জিত আয়কে সমন্বয় করতে বলেছে। তাহলে এই অনুপার্জিত আয়কে সমন্বয় করতে বললে আমরা কি বানাবো? তাকে আয় বানাবো। আয় বানাইলাম মিন্স আয় বেড়ে গেল, তাই না? তাহলে অনুপার্জিত আয়কে যে সমন্বয় করলে সেটি কি হয়ে যায়? আয় হয়ে যায়। তাহলে এই অনুপার্জিত আয় কি আর থাকবে? অনুপার্জিত আয় তো আর থাকবে না। দ্যাট মিন্স অনুপার্জিত আয় থাকবে না মানে কি? অনুপার্জিত আয় নামে যে দায়ের সৃষ্টি হয়েছিল সে দায়টা কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি নির্দেশ করে? দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। দায় হ্রাস এবং রাজস্ব আয় বৃদ্ধি, এই যে কয় উত্তর। আর যদি বলে সমন্বয় করা না হলে কি হবে? তাহলে আয় হ্রাস, দায় বৃদ্ধি হবে। হ্যাঁ, প্রশ্নে এটা পরীক্ষা আসার সম্ভাবনা 99.25381912%। বুঝতে পেরেছেন? এটা ঢাবিতে আসার সম্ভাবনা। ক্লিয়ার? তাই এটার উত্তর হবে ক নম্বর। এবার আসি, নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না? আমরা জানি অগ্রিম প্রদত্ত বীমা সমন্বয় দিতে হবে, বকেয়া খরচ সমন্বয় দিতে হবে, অবচয়ের সমন্বয় দিতে হয়, কিন্তু অর্জিত আয়, এই অর্জিত আয়ের জন্য সমন্বয় হয় না। অর্জিত আয়ের জন্য কি, যে আয় অর্জন হয়ে গেছে, আয় হয়ে গেছে, তা আয় হয়ে গেলে কি আবার সমন্বয় দিব? জীবনেও দিব না, তাই না? তাহলে উত্তর হবে কত? উত্তর হবে ঘ নম্বর। পরে যাই দেখি, বিশাল বড় ম্যাথ দিয়েছে আবার আমাদের। হ্যাঁ, রিটেনে আসার সম্ভাবনা বেশি এই বছর, কেন যেন মনে হচ্ছে এমসিকিউ তো দিতে পারে। হ্যাঁ, এই টাইপের যে ম্যাথগুলো রিটেন প্লাস এমসিকিউ হয়, রিটেন না হলে এমসিকিউ, দেখবেন আসে, এগুলো কোনো মাপ নাই, মাপ আছে এগুলো আসেই পরীক্ষায়। তাহলে এটাতে আমাদের কি বলছে আমরা একটু দেখি। বছরের শেষের সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের ছিল 32,000 টাকা, যেখানে 1 ডিসেম্বর তারিখে 4 মাসের অগ্রিম ধারা প্রদত্ত করেছি। 31শে ডিসেম্বর তারিখে আমাদেরকে সমন্বয় দাখিলা দিতে বলছে। তাহলে 4 মাসের জন্য কত টাকা বলেন তো? 32,000 টাকা। এখন আমাকে 1 ডিসেম্বর তারিখে আমি 4 মাসের জন্য ভাড়া দিয়েছি, সমন্বয় করতে বলেছে 31শে ডিসেম্বর তারিখে। কত দিনের সমন্বয় করতে বলছে? 1 মাসের সমন্বয় করতে বলছে। 4 মাসে যদি 32,000 হয়, 1 মাসে কত হবে? 8,000 টাকা। 1 মাসে কত হবে? 8,000 টাকা হবে। আচ্ছা, তাহলে এবার আমরা জাবেদা দিই। সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের 32,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়ার জের দেয়া আছে, অগ্রিম ভাড়ার জের দেয়া থাকলে তাকে কি বানাবো আমরা? ভাড়া বানাবো। ভাড়া বানাবো মানে কি? ভাড়া বৃদ্ধি পেল, ডেবিট। তাহলে অগ্রিম ভাড়াটা কি থাকবে না, আর কি হয়ে যাবে? অগ্রিম ভাড়াটা হ্রাস পেয়ে যাবে। হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে।
হইলো? জের বসাবো কার? নতুন করে তৈরি হয়েছে ভাড়া হিসাব। তাহলে ভাড়া হিসাবে কত টাকা বলেন তো? এই যে 1 মাসের টাকা, যত দিনের সমন্বয় করতে বলে তত দিনের টাকাটাই ব্যয় হয়, তাই না? তো জের বসাবো কার? ভাড়া নামক ব্যয়ের। তাহলে এখানে বসবে কত টাকা? 8,000 টাকা। ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? তাহলে ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। প্রাপ্য ভাড়া হবে না। ভাড়া খরচ হিসাব ডেবিট 24,000 হবে না। ভাড়া খরচ হিসাব 8,000, অগ্রিম প্রদত্ত ভাড়া ক্রেডিট 18। এই যে এটা উত্তর। ই নাম্বার। উত্তর কয় নাম্বার? ই নাম্বার। ঠিক আছে? নেট আমার সমস্যা, রাশেদিন মিয়া, নেট আমার সমস্যা। ঠিক আছে? আপনার না? আপনার নেট কি প্রবলেম হইতে পারে? আপনার নেট তো প্রবলেম হইতে পারে কখনো? নেটের তো সমস্যা আমার। 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে 3,000 টাকা। 12 সালের 31 ডিসেম্বর সমন্বয় দাখিলা কি হবে? তাহলে 3 বছরের জন্য প্রদান করেছে কত টাকা? 3,000 টাকা। কত দিনের সমন্বয় দিতে বলেছে? 31 ডিসেম্বর। তাহলে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 1 বছরে। তাহলে 1 বছরে কত টাকা? 1,000 টাকা। তাহলে জের আছে কার? অগ্রিম বীমার। তাহলে অগ্রিম বীমা যদি থাকে তাহলে তাকে আমরা কি বানাবো? বীমা খরচ বানাবো। তাহলে বীমা খরচ ডেবিট, খরচ বেড়ে গেলে ডেবিট। তাহলে অগ্রিম বীমাকে তো খরচ বানাই ফেললাম, তাহলে অগ্রিম বীমা কি আর থাকবে? অগ্রিম বীমা থাকবে না। অগ্রিম বীমা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। জের বসাবো কার? নতুন করে যাকে জন্ম দিলাম তার। তাহলে বীমা খরচের জের বসাবো। তাহলে যত দিনের সমন্বয় দিতে বলেছে 1 বছরের, যত দিনের সমন্বয় দিতে বলে তত দিনের টাকাটাই হচ্ছে ব্যয় হিসাব। জেরো বসাবো কার? ব্যয়ের। তাহলে উত্তরে বসবে কত টাকা? 1,000 টাকা। তাহলে আমাদের উত্তর কি হবে? বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। এই যে উত্তর খ। ক্লিয়ার? পরে যাই আমরা, দেখি কি বলছে। রেয়া মিলের সাপ্লাই, এই যে রিটার্ন আসছে না এই বছর, সাপ্লাই দিয়ে তো এবছরই মনে হয় রিটার্ন আসলো 15,000 টাকা। রাবিতেও আসছে, দেখানো হয়েছে। যদি বছর শেষে 8,000 টাকার সাপ্লাই হাতে থাকে তবে সমন্বয় যাবে তা কি হবে? সাপ্লাই হিসাবের জেরে দেয়া আছে, তাই না? তাহলে এটাকে বানাবো কি? বানাবো সাপ্লাইজ খরচ, তাই না? কি বানাবো? সাপ্লাইজ খরচ। তাহলে খরচ বেড়ে গেলে কি হয়? ডেবিট। তাহলে সাপ্লাই কি আর থাকবে? সেটা কমে যাবে। তাহলে সাপ্লাইজ কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। হইলো? তাহলে জের বসাবো কার? খরচের। সাপ্লাই সম্পদ ছিল 15, বছর শেষে বলছে সম্পদ আছে 8,000, তাহলে আর 7,000 কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। তাহলে এই যে বসাবো খরচ। তাহলে সাপ্লাই ডেবিট এত, এত, সাপ্লাই ডেবিট এত, সাপ্লাই খরচ ডেবিট 7,000, নগদান হবে না। সাপ্লাই খরচ ডেবিট 7,000, সাপ্লাই ক্রেডিট 7,000। এই যে বুঝতে পারছেন? এগুলো এগুলো করাইছি না খুব সুন্দর করে? এগুলো করানো হয়েছে না? না পারলে দুঃখজনক ব্যাপার। এটা করা লাগবে। সাপ্লাইজ ব্যয় পারেন না? সাপ্লাইজ ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক সাপ্লাইজ প্লাস সাপ্লাইজ ক্রয় মাইনাস সমাপনী সাপ্লাইজ। সাধারণত দেয় না, আবার রিটেনে দিয়েও দিতে পারে। এগুলো রাবি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, জগন্নাথের জন্য ইম্পর্টেন্ট। ওকে? তাহলে প্রারম্ভিক সাপ্লাইজ 350, সাপ্লাইজ খরচ 675, সমাপনী সাপ্লাইজ কত? 250। করে যা হবে তাই উত্তর। ওকে? সুদ অর্জিত কিন্তু এখনো পাওয়া যায়নি। সুদ অর্জন, অর্জন যেটা হয় তাকে আমরা কি বলি? আয় বলি, তাই না? তাহলে এখানে সুদটা অর্জিত মানে কি? এটা হচ্ছে সুদ, হচ্ছে আয় হিসাব। সুদ কি হিসাব? সুদ আয়। এখানে আমরা জানি সুদ আয় হতে পারে, ব্যয় হতে পারে। যেহেতু অর্জিত কথাটা বলেছে, ব্যয় কখনো অর্জিত হয় না, অর্জিত হয় আয়। তার মানে এখানে সুদ আয় কি হয়েছে? অর্জিত হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে কি বলেন? বকেয়া সুদ। কাকে জিজ্ঞাসা করছে এটা? এটা হচ্ছে বকেয়া সুদ আয়। বকেয়া সুদ আয়ের জাবেদা দিতে বলছে। তাহলে বকেয়া সুদাইয়ের জাবেদা, বকেয়া সুদাই, বকেয়া আছে না? তাহলে বকেয়া থাকলে এর জাবেদাটা কি হবে? সমন্বয় জাবেদা। তাহলে বকেয়ার জাবেদা করার নিয়ম কি? বকেয়া সুদ ডেবিট, আয় বকেয়া থাকলে সেটি সম্পদ, তার মানে সম্পদ বেড়ে গেল। আর সুদ আয় কি হবে? ক্রেডিট। তাহলে আমরা দেখি তো নগদান হবে? পাইনি তো। নগদান কিভাবে হয়? সুদ আয় কি কখনো ডেবিট হয়? প্রাপ্তব্য সুদ ডেবিট, সুদ আয় ক্রেডিট। এই যে গ নম্বর উত্তর হবে। কেন? আমি কি বলেছিলাম? এই যে বকেয়া আয়ের আরেকটা নাম কি জানেন? এই বকেয়া আয়ের আরেকটা নাম হচ্ছে প্রাপ্তব্য আয়। প্রাপ্ত না কিন্তু, কি বলেছি? প্রাপ্তব্য। প্রাপ্তব্য মানে কি? পাননি কিন্তু পাবেন। বকেয়া মানে কি? বকেয়া মানেও পাননি কিন্তু পাবেন। ক্লিয়ার? তাহলে উত্তর হবে গ নম্বর। তাহলে আমাদের উত্তর হবে গ নম্বর। ঠিক আছে?